আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কলেজ ভর্তি অর্থাৎ আমাদের সেরা কলেজে যে প্রস্তুতি আছে এটার উপরে আমাদের যে লেকচারগুলো তার দ্বিতীয় লেকচারটা আজকে আমি সরাসরি নিচ্ছি তোমাদের সাথে। আর প্রথম লেকচারটা কিন্তু তোমাদের আব্দুর রহমান ভাই কিন্তু অলরেডি নিয়ে ফেলেছে। তো আমি প্রথমেই জানতে চাচ্ছি যে তোমরা যারা যারা এই ক্লাসটিতে জয়েন করেছো তারা অ্যাকচুয়ালি কে কে সেরা কলেজে প্রস্তুতির জন্যই মূলত এই ক্লাসগুলো করতেছো, তারা একটু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও। তো ইয়াসিন, তুমি একটা কাজ করো, তুমি অবশ্যই আমাদের সেই প্রাইভেট গ্রুপে একটু শেয়ার করে দাও। ওকে, আর বন্ধু বাসলা গ্রুপে পিন করে। আচ্ছা, তো যাই হোক, আমাদের সেরা কলেজ প্রস্তুতি 2021 নটর ডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ এই তিনটা কলেজে সাধারণত কিন্তু অ্যাডমিশন হয়ে থাকে। আর অন্যান্য কলেজগুলোর কথা তুমি যদি বলো, তুমি যদি চিন্তা করো আচ্ছা সেরা কলেজ বলতে কি শুধুমাত্র এই তিনটা কলেজকে বোঝানো হয়, তো প্রথমে আমি বলবো যে ভাইয়ারা সেরা কলেজ বলতে কখনো এই তিনটা কলেজকে বোঝানো হয় না। তুমি যখন বিভিন্ন ইউনিভার্সিটির কথা চিন্তা করবা, যে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, কুয়েট, চুয়েট, এগুলো তুমি যে টপদের কথা চিন্তা করো, যে টপ 20 বা টপ 50 এই পজিশনে যারা থাকে, সেখানে কিন্তু শুধুমাত্র এই তিনটা কলেজ থাকে না। এই তিনটা কলেজের বাহিরেও আরও অনেক 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 কলেজ থাকে, যে কলেজের নামগুলো অ্যাকচুয়ালি আমরা নিজেরাও বলতে পারবো না। এরকম কলেজ থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে টপ 20 বা টপ 50-র মধ্যে কিন্তু থাকে। তার মানে সেরা কলেজ বলতে ঠিক আছে, সেরা কলেজের প্রস্তুতি আমরা নিয়ে দিচ্ছি, তার মানে এই না যে এই তিনটা কলেজের সেরা বাট বাকি সব কলেজ হচ্ছে সেরা নয়, এরকম কিছু না। বাংলাদেশের প্রত্যেকটা কলেজ থেকে তুমি যে কোনো কলেজ থেকে পড়ো না কেন, তোমার বেসিক যদি ঠিক থাকে, তুমি যদি ঠিক মতো একটা গাইডলাইন পেয়ে থাকো, তাহলে তুমি যে কোনো কলেজ থেকেই খুব ভালো একটা জায়গাতে যেতে পারবে। ওকে, তো আমি দেখি যে অ্যাকচুয়ালি তোমরা কে কোথায় থেকে আমাদের এই লাইভ ক্লাসটি করতেছো এবং আমাদের সাথে তোমরা কতজন জয়েন হয়েছো। তো আমি প্রথমে তোমাদের একটা কথা বলবো যে তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলকে তোমরা এখানে মেনশন দিয়ে দিবে, আর নিজেদের টাইমলাইন অবশ্যই শেয়ার করে রাখবে। কেন শেয়ার করে রাখবে? কারণটা হচ্ছে একটাই, যে যেহেতু এই ক্লাসগুলো বন্দি পাঠশালায় প্রথম নিচ্ছে, তার মানে এই ক্লাসগুলো যদি তোমার নিজস্ব টাইমলাইনে থেকে যায়, তাহলে তোমার কিন্তু এটা পরবর্তীতে তোমার জন্য অনেক উপকারী হবে। আচ্ছা, আমি অলরেডি লক্ষ্য করতেছি আমাদের সাথে 350+ স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে। আচ্ছা, ঢাকা থেকে হ্যালো ভাইয়া, হ্যাঁ যারা সালাম দিচ্ছ প্রত্যেককে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি দেখতে পারতেছি যে অনেকে লিখতেছে চট্টগ্রাম থেকে, কেউ লিখতেছ রংপুর থেকে, দিনাজপুর থেকে। তার মানে আমরা বুঝতে পারতেছি অ্যাকচুয়ালি যে তোমরা সারা বাংলাদেশ থেকে কিন্তু তোমরা অ্যাকচুয়ালি ক্লাস করতেছো। তোমাকে যদি বলা হয় যে আসলে বাংলাদেশের জেলা করে, তোমরা সবাই বলবো 64টা, কিন্তু আমি যদি বলি এখানে স্টুডেন্ট কতজন, তাহলে বলবো প্রায় 350+ স্টুডেন্ট। তার মানে বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু একাধিক স্টুডেন্ট এখানে ক্লাস করতেছে। এমন হতে পারে দু একটা জেলায় স্কিপ যেতেও পারে, আবার কিন্তু স্কিপ না যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। আমি আবারও তোমাদেরকে বলবো যে তোমরা নিজস্ব টাইমলাইনে এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, কারণ আজকে যদি আমাদের কলেজ ভর্তি সেরা প্রস্তুতি 2021-এর ম্যাথের প্রথম ক্লাস, তার মানে বুঝতেই পারতেছো যে যারা প্রথম থেকে ক্লাসগুলো করবে প্রত্যেকের জন্য এই ক্লাসটা কতটা না ইম্পর্টেন্ট হবে। তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলকে মেনশন করে দাও খুব দ্রুত। আমরা কিন্তু এখনই আমাদের ক্লাসের মধ্যে চলে যাব, আর আমাদের ক্লাসটা কিন্তু ম্যাক্সিমাম টিভি এবং আমাদের হোয়াইট বোর্ড আমরা দুটাকে মিক্সড করে নিব। আর এটার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা চাই যে আমাদের যারা স্টুডেন্ট আছে সেরা কলেজে, তারা অনেক দিনে পড়াশোনার বাইরে ছিল, তো তাদেরকে অ্যাট্রাকশন করার জন্য মূলত আমরা হোয়াইট বোর্ড প্লাস আমাদের টিভির দুটাকে আমরা একসাথে মিক্সড করে আমরা কিন্তু ক্লাসগুলো নিচ্ছি। বাট যখনই তোমরা তোমাদের সেরা কলেজে অ্যাডমিশন শেষ হয়ে যাবে, যখন তোমরা বন্দি পাঠশালাতে রেগুলার একাডেমিক ক্লাস করবা, আমাদের ফ্রি ক্লাসগুলো, তখন কিন্তু অবশ্যই হোয়াইট বোর্ডটাই পাবে। কারণ আমরা চাই যে একজন ইন্টার স্টুডেন্ট তারা অবশ্যই অবশ্যই যেন মোটামুটি হোয়াইট বোর্ডের মাধ্যমে পড়াশোনাটা শিখতে পারে। আচ্ছা, আবার প্রথমে বলে দিচ্ছি যে আমাদের আজকে যে ক্লাসটা হবে, এই ক্লাসে যে পিডিএফটা থাকবে, এই পিডিএফটা কিন্তু আমি অবশ্যই অবশ্যই আমাদের যে সেরা কলেজের যে প্রাইভেট গ্রুপটা আছে সেই প্রাইভেট গ্রুপের মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো। আর এই পুরো স্লাইডটা বা সবগুলো স্লাইড কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। আমি কিন্তু এগুলো অ্যাকচুয়ালি বিকাল থেকে বসে বসে কাজ করতেছিলাম, যে অ্যাকচুয়ালি সেরা কলেজের জন্য যেটা আমি পড়াবো সেটাকে অ্যাকচুয়ালি আমি কীভাবে গুছিয়ে করাবো, সেটা কিন্তু আমি নিজের হাতে কিন্তু স্লাইডগুলো তৈরি করেছি। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সেরা কলেজের জন্য একটা আমাদের মোটামুটি বলে দিছি 1 মাস আমাদের ফ্রি ক্লাস চলবে। ইনশাল্লাহ তোমাদের রেসপন্স যদি ভালো থাকে আমরা কিন্তু এটাকে আরও বাড়িয়ে দেবো, তবে পুরোপুরি কিন্তু তোমাদের উপরে ডিপেন্ড করতেছে। তো দেখো, সেরা কলেজ ফ্রি অ্যাডমিশন প্রোগ্রামের জন্য আমরা যে ক্লাসগুলো তোমাদের দিয়েছি, সেই ক্লাসগুলোর মধ্যে আজকে মঙ্গলবার, আজকে উচ্চতর গণিত আমি নিতে চলে এসেছি এবং এটা আমি বলে দিচ্ছি, এটা আমাদের আমার পক্ষ থেকে, যে বন্দি পাঠশালার পক্ষ থেকে আমার জন্য এটা হচ্ছে আমার প্রথম ক্লাস, যেটা হচ্ছে যে শুধুমাত্র তোমাদের জন্য নেওয়া। 9, 10 আর সেরা কলেজ বলো না কেন, যাই বলো না কেন, এটা আমার একদম প্রথম ক্লাস তোমাদের জন্য। বাট আমি যখন বিভিন্ন জায়গায় ক্লাস নিয়েছি, উদ্ভাসে বা অন্যান্য জায়গায় ক্লাস নিয়েছি, তখন কিন্তু আমি সেরা কলেজের প্রস্তুতি প্রচুর ক্লাস নিয়েছি। আমি কিন্তু বলা যায় যে
সেরা কলেজের জন্য ম্যাক্সিমাম যত কোচিং সেন্টার তোমরা চিনো সব জায়গাতে কিন্তু আমি ক্লাস নিয়েছিলাম। তুমি যদি বলো উদ্ভাস, সানরাইজ, ওমেগা থেকে শুরু করে সব জায়গাতে আমি ক্লাস নিয়েছিলাম। তো একই রকমভাবে বুধবারে তোমাদের ইয়াসিন ভাই কালকে চলতরি নিয়ে চলে আসবে, হাতির ডিম আর কি আছে সে আজকে গল্প করতেছিল, ভাই আমার তো অনেক ডিম আছে, আমি এই ডিমগুলো কীভাবে আর্ট করবো আজকে আবার আমাকে শেখাই নিচ্ছিল। তো যাই হোক, আর লাস্ট দিন তোমাদের শুভ ভাইয়া নিবে স্থানাঙ্ক জ্যামিতির উপরে। আর ত্রিকোণমিতি কিন্তু সবার জন্য সায়েন্স, আর্টস, কমার্স, পৃথিবীতে যত স্টুডেন্ট আছে সবার জন্য কিন্তু ত্রিকোণমিতি ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা প্রথমেই চলে আসবো এখানে যে আমাদের প্রথম যেটা সেটা হচ্ছে যে চতুর্ভাগ অনুযায়ী ত্রিকোণমিতিক অনুপাতগুলোর চিহ্ন নির্ণয়। আমরা কিন্তু জানি যে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে এগুলোর নাম কি, সবাই বলবে সাইন, কস, টেন। তারপর কি আছে ভাই, সাইনের উল্টা হচ্ছে কোসেক, টেনের উল্টা হচ্ছে কট, আর কজের উল্টা হচ্ছে কি আমাদের সেক। তার মানে এই যে আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো 4টা চতুর্ভাগের মধ্যে বসে থাকে। আমরা এটাকে বলি প্রথম চতুর্ভাগ, তারপরটা হলো দ্বিতীয়, তারপরটা তৃতীয়, তারপরটা কি বলতো চতুর্থ চতুর্ভাগ। তার মানে এখানে 4টা কোয়াড্রেন্ট আছে, যদি ইংলিশে বলো কোয়াড্রেন্ট বলবা। এই 4টা চতুর্ভাগের মধ্যে আমরা কিন্তু সবাই এটা অলরেডি মুখস্থ করে ফেলেছি। কি কি মুখস্থ করেছি, যে ভাইয়া প্রথম চতুর্ভাগে হচ্ছে সাইন, কস, ট্যান, তাদের যে বিপরীতগুলো আছে সেগুলো সব কি এখানে পজিটিভ। তার মানে প্রথম চতুর্ভাগে প্রত্যেকটা অনুপাতে হচ্ছে কি পজিটিভ। এবার যদি আমি বলি 2 নাম্বার চতুর্ভাগ, তোমরা ভাইয়া 2 নাম্বার চতুর্ভাগ কি হয়েছে, 2 নাম্বার চতুর্ভাগ আসে না কেন? হায় হায় হায়, 2 নাম্বার চতুর্ভাগ উপরে উঠে গেছে। আচ্ছা আমি ওকে নামাই, এটা শিওর এটা ইয়াসিনের কাজ। এটা তো এডিট হবে না। আচ্ছা যাই হোক, তোমার ইয়াসিন ভাই এটাকে ওই যে উপরে উঠে গেছে। আচ্ছা যাই হোক, আমরা জানি যে আমাদের প্রথম চতুর্ভাগে তোমার সাইন, কস, টেন, কোসেক, সেক আর কট এই সবগুলো কি পজিটিভ। আর 2 নাম্বার চতুর্ভাগে এই যে উপরে উঠে আছে দেখো সাইন থেটা আর কোসেক থেটা, সাইন থেটা আর কোসেক থেটা হচ্ছে 2 নাম্বারে আমাদের কি বলতো পজিটিভ। 3 নাম্বার চতুর্ভাগে হচ্ছে আমাদের কে কে পজিটিভ বলতো টেন থেটা, কট থেটা। 4 নাম্বার চতুর্ভাগে আমাদের পজিটিভ কে কে বলতো কস থেটা আর সেক থেটা। এটা আমরা প্রত্যেকে জানি, জানো না এমন কিন্তু কোন স্টুডেন্ট এই বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না যে কোন চতুর্ভাগে কে পজিটিভ। এখন কথা হচ্ছে পরের প্রশ্নের পরে বলি, এই যে আমাদের প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্থ 4টা চতুর্ভাগে এরাই যে পজিটিভ, এদের মনে রাখার একটা টেকনিক কি। যদি আমি কখনো বলে ফিরে আচ্ছা ভাই দ্বিতীয় চতুর্ভাগে কি, আমার তো মনে আসতেছে না দ্বিতীয় চতুর্ভাগে টেন না কজ, একটু মাথা চুলকাইতে পারো, তখন তোমরা এই সূত্র নিয়ে আসবা। সূত্র কই গেল, এই যে অল মানে হচ্ছে সবাই, মানে পৃথিবী যারা আছে তারাই। এস স্টুডেন্ট বলতে বোঝাচ্ছে এখানে এস তে হচ্ছে সাইন, আর সাইনের বিপরীত কে কোসেক। ওকে, টেক মানে হচ্ছে টেন, আর টেনের বিপরীত কে কট। আর আব্দুর রহমান ভাইয়া গতকাল তোমাদের কেমিস্ট্রি নিয়েছে, সেই কেমিস্ট্রি অর্থাৎ অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি। তোমরা যে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি মনে রাখো, তাহলে মনে রাখতে পারবা যে অ্যাকচুয়ালি কোন চতুর্ভাগে কে কে পজিটিভ আর কে কে নেগেটিভ। তার মানে আমি যদি তোমাকে বলি যে ভাই বলো তো 4 নম্বর চতুর্ভাগে কে কে পজিটিভ, তুমি ধাপ করে বলবা কেমিস্ট্রি, তার মানে হচ্ছে কি কজ আর কজের বিপরীত। আর এগুলো বাদ দিয়ে বাকি যারা আছে, যারা কারা কারা ভাইয়া, বাকি আছে আমাদের সাইনের বিপরীত, তারপর টেনের বিপরীত, এরা হচ্ছে 4 নম্বর চতুর্ভাগে কি নেগেটিভ। তার মানে আমি তোমাকে এতটুকু জিনিস বোঝাতে সক্ষম হচ্ছে, একদম নর্মাল একটা বিষয় যে কোন কোন চতুর্ভাগে কে কে পজিটিভ, এটা আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। এরপরে যে টপিকসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, পরের টপিকসটা চলে এসো। ওকে, চতুর্ভাগ অনুযায়ী কেন ত্রিকোণমিতিক অনুপাতগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে থাকে। ভাইয়া প্রশ্নটা তো অনেক কঠিন, কারণ আমাদের কি মাথার মধ্যে অলরেডি চিন্তা হওয়া শুরু করছে আসলে তো যে দ্বিতীয় চতুর্ভাগে কেন সবগুলো 2টা পজিটিভ বাকি 4টা নেগেটিভ, 3 নম্বর চতুর্ভাগে কেন 2টা পজিটিভ বাকি 4টা নেগেটিভ। এই জিনিসটা কি কারো মাথায় কি প্রশ্ন আসে কখনো, যে আমাদের এই যে 4টা চতুর্ভাগ আছে, এই 4টা চতুর্ভাগের মধ্যে কেন 3 নাম্বার চতুর্ভাগের মধ্যে ট্যান আর কট পজিটিভ, এই জিনিসটাকে কারো মাথায় কি চিন্তা আসছে? আমাকে একটু প্রশ্ন উত্তর দাও তো, যে এই যেখানে দিয়ে দিয়েছে আমি যে 3 নাম্বার চতুর্ভাগের ট্যান আর কট হচ্ছে পজিটিভ, কিন্তু কেন? এই দেখো এই মাথা চুলকাচ্ছে, কেন মাথা চুলকাচ্ছে? কারণ এটা প্রশ্ন তার মাথায় ঘুরতেছে যে আসলে তো এটা কেন। বলো তো আসলে তোমাদের মধ্যে কারো মাথার মধ্যে এই জিনিসটা আসে কিনা যে আমাদের 3 নাম্বার চতুর্ভাগে টেন আর কট কেন পজিটিভ, বাকিগুলো কেন নেগেটিভ? এই প্রশ্নটা কার কার মাথায় আসে আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ভাই এই প্রশ্নটা আমার মাথায় এসেছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমি কখনো কাউকে জিজ্ঞেস করার সাহস পাই নাই। সেই সাহসটা তোমরা আজকে একটু আমাকে বলে দাও যে তোমরা চিন্তা করেছো নাকি করো না। যদি না করো তাহলে এখন চিন্তা আসতেছে কিনা যে 3 নাম্বার চতুর্ভাগে টেন আর কট কেন পজিটিভ আসে, বাট উত্তর জানি না। আসে ভাইয়া, মাথায় উকুন তাই চুলকাচ্ছে ভাইয়া, সরি। আচ্ছা আচ্ছা, অনেক পরে যারা নোটিফিকেশন পেয়েছো তারা তোমরা অবশ্যই আমাদের রুটিন অনুযায়ী আমাদের ক্লাসে চলে আসবা, বসে থাকবা।
তোমরা দেখো না যে অফলাইনে গিয়ে স্টুডেন্টরা বসে থাকে, স্যার আসে না অনেকক্ষণ পর স্যারের দেখা পেয়েছে, বাট এখানে কি হয় আমরা এসে দাঁড়ায় আছি, স্টুডেন্টরা নাই, কি একটা অবস্থা। ওকে, আচ্ছা অনেকে লিখছে যে হ্যাঁ ভাইয়া মাথায় আসে, মাথার মধ্যে আসে, আমরা উত্তর পাই না। একজন লিখছে এসেছে এবং জানি, ভেরি গুড। যারা জানো তাদেরকে তো অবশ্যই ওয়েলকাম, যে তোমরা অলরেডি জানো। আর মনে রাখবা এই বেসিকগুলো যদি তোমার জানা থাকে না ভাইয়া, তাহলে মনে রাখবা যে এই বেসিকগুলো তোমার ইন্টারে কিন্তু অনেক কাজে দিবে। তো আমি তোমাদের এই প্রশ্নটার উত্তর এখন দিব যে কেন 3 নম্বর চতুর্ভাগে টেন থেটা আর কট থেটা পজিটিভ। তো আমি বোর্ডে একটু পরে যাব, আমি আগে তোমাদেরকে এই জিনিসটা একটু বুঝিয়ে দিই। এই যে আমরা একটা চতুর্ভাগ নিলাম, একটা চতুর্ভাগ নেওয়ার পরে আমরা একটা কাজ করব। কি কাজ করব? যে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। কোন ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তোমাকে যে কোনো চতুর্ভাগের কথা বলি না কেন, তুমি আগে ওই চতুর্ভাগে গিয়ে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবা। এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা জানি যে এ বি সি হচ্ছে কি বলতো, এখানে আমাদের এই সমকোণী ত্রিভুজ হচ্ছে এ বি সি, জাস্ট তার নাম দিলাম। এখন আমি যদি তোমাকে বলি একটা চতুর্ভাগে অঙ্কন করলাম, দ্বিতীয় চতুর্ভাগে আমি কি করছি? একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি। এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে, আচ্ছা ভাইয়া দেখো তো যে এটাকে তো তুমি এক্স অক্ষ বলো, আর এটাকে কি অক্ষ বলো? ভাইয়া ওয়াই অক্ষ বলি। এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বলো, এখানে পজিটিভ এক্স অক্ষ কোনটা, নেগেটিভ এক্স অক্ষ কোনটা, পজিটিভ ওয়াই অক্ষ কোনটা, নেগেটিভ ওয়াই অক্ষ কোনটা? তোমরা সবাই বলো ভাইয়া এটাকে আপনি যদি ও চিন্তা করেন, তাহলে আমার এতটুকু হচ্ছে হলো পজিটিভ এক্স অক্ষ, এটা হচ্ছে আমার পজিটিভ ওয়াই অক্ষ। তারপরে যদি আপনি আরো চিন্তা করেন, তাহলে এটা হচ্ছে আমার নেগেটিভ এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি নেগেটিভ ওয়াই অক্ষ। তারপরে আমরা এতটুকু জিনিস শিওর যে এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যে এতটুকু হচ্ছে ধনাত্মক, ওয়াই অক্ষের এতটুকু হচ্ছে ধনাত্মক, এতটুকু হচ্ছে ঋণাত্মক, এতটুকু হচ্ছে কি বলতে ঋণাত্মক। আশা করি এই জিনিসটা আমরা সবাই জানি যে পজিটিভ এক্স অক্ষ কোনটা, নেগেটিভ এক্স অক্ষ কোনটা, এটা আমরা সবাই জানি। জি ভাই, এটা আমরা বুঝতে পেরেছি। এখন জিনিসটা একটু বুঝে নাও। আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি। এই সমকোণী ত্রিভুজের মধ্যে এ বি সি হচ্ছে তার নাম। এর মধ্যে আমরা এ বিটাকে কি বলবো? ভাই এ বিটা হচ্ছে আমাদের লম্ব। যদি আমরা এটাকে থেটা চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদের এ বি কি বলতো? লম্ব। আর বিসি হচ্ছে কি? ভূমি। আর এসি হচ্ছে কি? অতিভুজ। এখন আমি তোমাকে বললাম, আচ্ছা ভাই একটু বলো তো, এই যে এ বি লম্ব আছে, এই এ বি লম্ব অ্যাকচুয়ালি কার সমান্তরাল? আর তুমি বলো ভাই সমান্তরাল বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে আমার? তুমি যদি এটাকে ওয়াই অক্ষ, এটাকে যদি তুমি এক্স অক্ষ চিন্তা করো, তাহলে আমি যদি এখানে একটা রেখা দেই, তাহলে এই রেখাটা হচ্ছে আমার কি বলতো? ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এখন তুমি আমাকে বলো এই যে পজিটিভ এই ওয়াই অক্ষটার সমান্তরাল হচ্ছে কি বলতো? এ বি রেখাটা। তাহলে এই ওয়াই অক্ষটা অ্যাকচুয়ালি কি পজিটিভ নাকি নেগেটিভ? তুমি এখন বলো ভাইয়া এই ওয়াই অক্ষটা তো অবশ্যই পজিটিভ বলছেন, তার মানে আমি কি বলতে পারি না যে আমার অ্যাকচুয়ালি এই এ বি হচ্ছে পজিটিভ? কেন? কারণ এ বিটা যেহেতু পজিটিভ ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এ বিটা আমি অবশ্যই কি চিন্তা করতে পারি? পজিটিভ চিন্তা করতে পারি। এরপরে আমি যদি তোমাকে বলি বলতো ভাইয়া এই যে বিসি রেখাটা আছে, এই বিসি এর সাথেই কিন্তু আমার কি বলতো? মাইনাস এক্স অক্ষটা আছে। তার মানে এই বিসিটা অ্যাকচুয়ালি কোন চিহ্ন বরাবর আছে? প্লাস চিহ্ন নাকি মাইনাস চিহ্ন? তখন তুমি বলো ভাইয়া বিসিটা তো অবশ্যই নেগেটিভ চিহ্ন বরাবর আছে। দেখো নেগেটিভ চিহ্ন বরাবর আছে, তার মানে আমরা বিসিটা হচ্ছে কি বলতো? নেগেটিভ। আর একটা কথা আজীবন মনে রাখবা, যে তুমি যে কোনো ত্রিভুজ যে কোনো চতুর্ভাগে অঙ্কন করো না কেন, তার যে অতিভুজটা আছে এটা আজীবন হচ্ছে ধনাত্মক। আজীবন কি বলতো? ধনাত্মক। তার মানে মনে রাখবা, তুমি যে কোনো সমকোণী ত্রিভুজ অঙ্কন করো না কেন, তার যে তোমার অতিভুজটা থাকবে এটাকে তুমি আজীবন কি চিন্তা করবা? ধনাত্মক চিন্তা করবে। এটার ব্যাখ্যা আছে, বাট আমি এখানে ব্যাখ্যাটা দিচ্ছি না। তার মানে আমি এই যে চিহ্নগুলো নিয়ে আসছি, এই চিহ্নগুলো কিভাবে আনছি প্রত্যেকে বুঝতে পেরেছো যে এ বিটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, যেহেতু পজিটিভ ওয়াই অক্ষ, তার মানে এখানে প্লাস। আর বিসিটা হচ্ছে মাইনাস অক্ষ বরাবর, তার মানে বিসিটা এখানে কি চিহ্ন দেবো? নেগেটিভ। আর অতিভুজ আজীবন কি? পজিটিভ। তাহলে যদি আমরা এইভাবে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এই জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারি কিনা দেখো তো, যে সাইন থেটা, এটাকে তুমি থেটা চিন্তা করো, তাহলে সাইন থেটা মানে আমরা কি জানি ভাই? লম্ব বাই অতিভুজ। দেখো লম্বকে এ বি, অতিভুজকে এসি, তার মানে আমি কি বলতে পারি? এ বি বাই এসি বলতে পারি যে সাইন থেটা হচ্ছে আমার এ বি বাই এসি। ওই যে দেখো লেখা আছে। এখন এই যে এ বিটা কি পজিটিভ নাকি নেগেটিভ? তুমি বলো ভাই এ বি তো আপনার লম্ব বাই অতিভুজ, এ বি বাই এসি। এ বি হচ্ছে আপনার পজিটিভ, আবার এসিটা হচ্ছে কি? পজিটিভ। তার মানে দেখো উপরও প্লাস নিচেও প্লাস, তার মানে টোটাল রেজাল্টটা কি আসতেছে ভাই? টোটাল রেজাল্ট আসছে আমার কি? পজিটিভ। তার মানে অ্যাকচুয়ালি সাইন থেটার অনুপাতটা এখানে কি বলতো? পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। কিভাবে পেলাম? যে লম্ব বাই অতিভুজ। একই রকমভাবে আমি একটু চিন্তা করি যে আমার সাইন থেটা বাদ দিয়ে অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাতকে যদি আমি নিয়ে আসি,
সে কি রেজাল্ট দিচ্ছে। দেখো আমি এবার কস থিটাকে চিন্তা করলাম। আমরা সবাই জানি যে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। কারণ ভূমিটা কি বলতো, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে কি এসি। কারণ ভূমিটা কি অ্যাকচুয়ালি পজিটিভ নাকি নেগেটিভ? ভাই নেগেটিভ। তার মানে ভূমি যদি নেগেটিভ হয় আর অতিভুজ যদি পজিটিভ হয় তাহলে মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস। তার মানে অ্যাকচুয়ালি 2 নাম্বার চতুর্ভাগে কি কস থিটা কি নেগেটিভ ছিল না? হ্যাঁ ভাই 2 নাম্বার চতুর্ভাগে কস থিটা নেগেটিভ ছিল। গুড। এবার আমি আরেকটা ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ করি। কি সেটা? এবার আমি টেন থিটাকে নিয়ে একটু চিন্তা করি। টেন থিটা যদি আমি চিন্তা করি তাহলে টেন থিটা আমি জানি কি লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে পজিটিভ, ভূমি হচ্ছে নেগেটিভ, প্লাসে মাইনাসে মাইনাস। তার মানে অ্যাকচুয়ালি 2 নাম্বার চতুর্ভাগে টেন থিটাও কি বলতো? নেগেটিভ। আমরা এখান থেকে শেষ পর্যন্ত একটা কিন্তু সিদ্ধান্তে আসতে পারি। কি সিদ্ধান্ত? সাইন থিটা যদি পজিটিভ হয় তার যে বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত সেটাও পজিটিভ হবে। কেন? কারণ আমরা জানি সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে কি অতিভুজ বাই কি বলতো? লম্ব। তার মানে অ্যাকচুয়ালি এটা পজিটিভ হয়ে যাবে। আর কস থিটা নেগেটিভ হলে কস থিটা উল্টা যে সেও নেগেটিভ হবে। টেন থিটা যদি নেগেটিভ হয় টেন থিটা উল্টা যে সেও নেগেটিভ হবে। টেন থিটা উল্টাকে টেন থিটা উল্টা হচ্ছে কট থিটা। তার মানে আমরা শেষ পর্যন্ত এতটুকু বলতে পারি যে 2 নাম্বার চতুর্ভাগে শুধুমাত্র পজিটিভ হচ্ছে সাইন থিটা এবং কোসেক থিটা। একই রকম ভাবে তুমি এখানে 3 নাম্বার চতুর্ভাগে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে সেটা কোন অক্ষ বরাবর আছে ওই বরাবর তুমি যদি চিন্তা করো তাহলে তুমি দেখবা যে 3 নাম্বার চতুর্ভাগে শুধুমাত্র টেন থিটা এবং কট থিটা পজিটিভ আসতেছে, বাকি সবই নেগেটিভ আসতেছে। তুমি যদি 4 নাম্বার চতুর্ভাগে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করো তাহলে তুমি যদি চিন্তা করো যে কোন তোমার রেখাটা কোন অক্ষ বরাবর আছে, তুমি যদি ওইভাবেও চিন্তা করো তাহলে তুমি দেখবা যে এখানে শুধুমাত্র কস থিটা এবং তার যে বিপরীত আছে সেক থিটা এই দুটোই পজিটিভ, বাকি সবই কি বলতো? নেগেটিভ। সো আমি আশা করি তোমাদের এই জিনিসটা বোঝাতে সক্ষম হয়েছি যে চতুর্ভাগ অনুযায়ী অ্যাকচুয়ালি কেন এখানে সাইন থিটা এবং কোসেক থিটা পজিটিভ, বাকি সবই নেগেটিভ। তো তোমরা যদি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে আমাকে একটু কষ্ট করে জানিয়ে দাও যে জি ভাইয়া আমরা জিনিসটা বুঝতে পেরেছি। তাহলে আমি আশা রাখতে পারি যে না, আমি যেহেতু স্লাইডটা কষ্ট করে বানিয়েছি, ইয়াসিন মাঝে মধ্যে দুর্নীতি করছে, বাট আমি এতটুকু আশা রাখতে পারি যে যেহেতু আমি কষ্ট করে স্লাইডগুলো করেছি এবং আমি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি। আচ্ছা, যারা সালাম দিচ্ছ আবারও সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এনডিসিতে ছেলেরা পড়ে কিন্তু হলিক্রসে মেয়েরা পড়ে, তার মানে কি এই ক্লাসটা ছেলেরাও যেমন করতে পারবে মেয়েরাও করতে পারবে। আর মনে রাখবা যে এই যে টপিকসগুলো আছে না, এই টপিকসগুলো কিন্তু আসলে ইন্টারের সাথে রিলেশন আছে, যে ইন্টারভিউ কিন্তু এই টপিকসগুলোর উপরে বেস করে কিন্তু ত্রিকোণমিতি। তার মানে আমি বলতে যাচ্ছি যে এগুলো যেমন তোমার আর স্কুল লেভেলে 9-10-এর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, একই রকম কিন্তু তুমি যখন কলেজে উঠবা তোমার যখন কলেজে কিন্তু ত্রিকোণমিতি নামে একটা চ্যাপ্টার থাকবে, সেই চ্যাপ্টারে কিন্তু প্রথমে এই বেসিকগুলো আলোচনা করা আছে। তার মানে এগুলো তোমরা যদি এখন থেকে ক্লিয়ার হয়ে যেতে পারো তাহলে আমি আশা রাখতে পারি তোমরা যখন কলেজে যখন তুমি প্রাঙ্গণের দিকে যাবে তখন কিন্তু আমার কাছে এই টপিকসগুলো খুবই খুবই মজা লাগবে এবং খুবই খুবই আনন্দদায়ক লাগবে। সো আমি আশা রাখতে পারি যে কেন কোন চতুর্ভাগে দুটা করে চতুর্ভাগ, কেন দুটা করে ত্রিকোণমিতিক অনুপাত কেন পজিটিভ হচ্ছে, কেন প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ হচ্ছে, এটা আমরা অ্যাকচুয়ালি সকলে বুঝতে পেরেছি। সো এরপর থেকে এরকম টাইপের প্রশ্ন কখনো আসবে না যে কেন সাইন থিটা কোসেক থিটা দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ, বাট এটা আমাদের বেসিককে অনেক ইমপ্রুভ করবে। ওকে, তো আমি আশা রাখতে পারি তোমাদেরকে এই জিনিসটা বোঝাতে সক্ষম হয়েছি। এরপরে আমরা খুব মজাদার টপিকসে চলে যাব, মান নির্ণয় সংক্রান্ত। সো আমি এই অঙ্কটা এই জন্যই চয়েস করেছি যে এই অঙ্কটা আমাদের যেমন 9-10-এ বা আমাদের ভর্তি অ্যাডমিশনের জন্য যেমন ইম্পর্টেন্ট সেরা কলেজের জন্য, একই রকমভাবে তোমরা যদি বিশ্বাস না করো আমি তোমাদের বিশ্বাস করাতে পারবো না। কারণ অ্যাকচুয়ালি এই ম্যাথটা যেমন আমাদের স্কুল লেভেলে ইম্পর্টেন্ট, একই রকমভাবে এই ম্যাথটা আমাদের কলেজ আর এই ম্যাথটা ঢাকা ভার্সিটিতে আসাও একটা ম্যাথ। তোমরা চিন্তা করো ভাইয়া আপনি এখানে ঢাকা ভার্সিটি ম্যাথ নিয়ে আসছেন, ভাই আমি ঢাকা ভার্সিটি ম্যাথ নিয়ে ওটা পরের ব্যাপার, কিন্তু এই বেসিকটা তোমার যদি তুমি 9-10 থেকে তুমি ক্লিয়ার হয়ে যেতে না পারো, কারণ এই টপিক্সটা তোমার অ্যাকচুয়ালি তোমার বইয়ের একটা টপিক্স। সো যেহেতু 9-10 থেকে এই টপিক্সটা আছে এই জন্য আমরা এখন এই জিনিসটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাব, তাহলে আমাদের এটা পরবর্তীতে তোমার যেখানে হোক না কেন কলেজে হোক বা অ্যাডমিশন হোক আমরা কিন্তু অবশ্যই করতে পারবো। সো এই ম্যাথটা আমি তোমাদের এখন জিনিসটা করাবো, তো তোমরা আমার সাথে কতজন একমত থাকবা সবাই আমাকে বলবা। প্রথমে তোমাকে বলা আছে যে cos θ = 12/13 হয় তাহলে tan θ এর মান নির্ণয় করো। এরকম টাইপের ম্যাথ তোমরা সবাই বলো, আরে ভাই এগুলো তো ভাই দেখে আসছি ভাই, এগুলো তো আমাদের হায়ার ম্যাথ বইয়ের মধ্যে আছে, যারা সেটা কলেজে বলবা। একই রকম ভাবে যারা কলেজে পড়ে তারা দেখে হলো আরে এটা না আমাদের বইয়ের মধ্যে ছিল, আমাদের অ্যাডমিশন পরীক্ষা তোরা আরে বাবা এটা না আমি ঢাকা ভার্সিটিতে করে আসছি। তার মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আসলে বেসিক, যে তুমি 9-10 থেকে তোমার বেসিকটা তুমি যত ভালোভাবে ইমপ্রুভ করবা তুমি শেষে গিয়ে তোমার কাছে এগুলো একবারে পুরো পান্তা ভাত মনে হবে। সো আমরা চাই যে তোমাদের এই সেরা কলেজ থেকে তোমাদের প্রস্তুতিটা একদম পারফেক্ট হোক। তো দেখি
যে আমাদের এই অঙ্কটার জন্য আমরা কি করতে পারি। তো এই অঙ্কটার জন্য আমরা প্রথমে যে কাজটা করবো, একটা হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজ নিব। তো এই সমকোণী ত্রিভুজটা আমরা কেন নিচ্ছি, কারণ আমরা জানি যে cos θ এই 12 মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি ভূমি, এই 13 মানে অ্যাকচুয়ালি কি বলতো অতিভুজ। তার মানে আমি এই ত্রিভুজটার নাম দিলাম হচ্ছে ABC, আর আমার এখানে দেওয়া আছে কি বলতো 12 13। সো আমি যদি এখন চিন্তা করি যে আমি যদি এখন লম্ব বের করতে চাই, লম্ব হচ্ছে আমার কি বলতো AB, তাহলে AB ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে কি বলতো ভূমি স্কোয়ার। এটাকে আমি একবারে করে ফেলতেছি, বুঝতে পেরেছো, একবারে আমি করে ফেলতেছি। সো আমার আর AB এর মানটা এখান থেকে বের হবে হচ্ছে রুট ওভার 25 ইকুয়াল হচ্ছে 5 বের হবে। আমি আবারও বলতেছি যে তোমরা প্রথমে একটা কাজ করবা যে এবিটাকে কিভাবে বের করবা, পিথাগোরাসের যে ফর্মুলাটা শিখছো না, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল কি অতিভুজ স্কোয়ার, এটা আমরা সবাই জানি। তাহলে সেখান থেকে তুমি যদি তোমাকে লম্ব বের করতে পারবা, ভূমিও বের করতে পারবা, অতিভুজ বের করতে পারবা, সব কিছু বের করতে পারবা সেখান থেকে। তো আমি সেখান থেকে এবি এর মান 5 বের করলাম। দেখো এবি এর মান কত বের হয়ে গেছে, 5 বের হয়ে গেছে। তাহলে এবি এর মান যদি 5 বের হয়, তাহলে আমি কি tan θ পারবো না? অবশ্যই পারবো ভাইয়া। tan θ হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি 5/12। তোমরা দেখো তো সবাই বুঝতে পেরেছো কিনা অঙ্কটা, যে অ্যান্সার হচ্ছে 5/12। প্রত্যেকে আমাকে জানাও যে ভাই আমি বুঝতে পেরেছি যে 5/12, যে আমি ভাইয়া সাইন বের করা লাগতে হবে 5/12। গুড। শোনো, এই ম্যাথের পরে কিন্তু একটা মজা আছে, এই ম্যাথের পরে একটা চমক আছে। বুঝছি ভাইয়া, বুঝছি, জি ভাইয়া বুঝেছি। হ্যাঁ সাইনের মান বের করে করা যাবে, এটা বিশাল বড় হবে, এত বড় দরকার নাই। আচ্ছা, তো আমি এখন দেখি যে কি হচ্ছে, কি ব্যাপার, tan θ ইকুয়াল টু 5/12 তারা ক্রস দিচ্ছে কেন, কাহিনী কি? তার মানে কি আমরা ভুল করছি কোথাও বলো তো? এই যে সবাই লিখছে ডান, বুঝে গেছি 5/12, কিন্তু আমাদের এই স্লাইডে তো বলতেছে 5/12 অ্যান্সার না। তার মানে কি আমরা ভুল করছি নাকি? তোমরা বলো তো, অ্যাকচুয়ালি কি আমরা ভুল করছি অঙ্কটাতে কোনো, নাকি অ্যাকচুয়ালি আমাদের এইখানে ভুল দেখাচ্ছে? বলো যে আমরা কি আসলে ভুল ব্যাখ্যা দিয়ে এসেছি, নাকি আসলেই ভুল হয়েছে, নাকি এখানে ভুল দেখাচ্ছে? তাইমুর রেজা এমডি শাহজাদ সে লিখেছে প্লাস মাইনাস 5/12। আচ্ছা গুড। শোনো, আমরা এইখানেই ভুলটা করে থাকি। সবাইকে দেখো যে আমি তোমাদের মতো করে অঙ্কটা করছি, কারণ আমি জানি আমি যখন এই অঙ্কটা আমি বিভিন্ন জায়গায় সেরা কলেজ বলো বা যেই জায়গাতে আমি যাই না কেন, আমি 9-10-এ মডেল টেস্টে ক্লাস বলো বা যেখানে যাই না কেন, আমি যেখানেই ক্লাস নিই না কেন, আমি এই ম্যাথটা সাধারণত দিয়ে থাকি যে cos θ ইকুয়াল টু 12/13 হলে tan θ কত। কারণ আমি জানি যে স্টুডেন্টরা এভাবেই করবে, এবং আমি আমার স্লাইডটা এভাবেই তৈরি করছি যেন তোমরা খুশি হয়ে যাও, কিন্তু আসলে tan θ ইকুয়াল টু 5/12 হবে না। এখন তোমাদের মধ্যে প্রশ্ন, ভাইয়া কেন 5/12 হবে না, কি দোষ করছে? ওকে, চলো একটু আমরা দেখে আসি যে কেন তোমার 5/12 হবে না। চলো একটু দেখে আসি। ওকে, প্রথম কথা হচ্ছে আমি তোমাদেরকে যে ম্যাথটা দিয়েছিলাম আগে, সেটা কি ছিল? cos θ ইকুয়াল টু 12/13, তাই না? ভালো মতন বুঝবা, এখন কমেন্ট করা বাদ দিয়ে দাও। তোমাকে বলা ছিল cos θ ইকুয়াল টু 12/13। এখন বলো তো ভাই, এই 12/13 আগে একটা কি চিহ্ন আছে? ভাই কোনো চিহ্ন তো দেখতেছি না, তার মানে একটা প্লাস চিহ্ন আছে। তার মানে cos θ এখানে একটা পজিটিভ চিহ্ন আছে। তার মানে cos θ যদি পজিটিভ হয়ে থাকে, তাহলে এটা কোন কোন চতুর্ভাগে অবস্থিত? একটু আগে কি আমরা শিখে এসেছিলাম যে cos θ যদি পজিটিভ হয়ে থাকে সে কোন কোন চতুর্ভাগে? সবাই আমাকে রিপ্লাই দেবে, ভাইয়া cos θ যদি পজিটিভ হয়ে থাকে তাহলে সেটা 1 নম্বর চতুর্ভাগে হইতে পারবে, আবার 4 নম্বর চতুর্ভাগে হইতে পারবে। কারণ 1 নম্বর চতুর্ভাগে অল পজিটিভ, আর 4 নম্বর চতুর্ভাগে হচ্ছে cos এবং sec পজিটিভ। তার মানে আমি এতটুকু যদি মাথায় রাখবো যে cos θ 12/13 এটা হচ্ছে 1 নম্বরেও পজিটিভ, আবার কি 2 নম্বরেও পজিটিভ। ওকে, এই জন্য আমি দেখো এখানে লিখছি যে cos θ আমার 1 নম্বর চতুর্ভাগেও হইতে পারবে, আবার কি 4 নম্বর চতুর্ভাগে হইতে পারবে। কারণ কি? কারণ 1 নম্বরে সে পজিটিভ, 4 নম্বর পজিটিভ। কেন পজিটিভ তার ব্যাখ্যাও কিন্তু আগে পেয়ে গিয়েছো। এখন আমি এখানে দুইটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, যে 1 নম্বর চতুর্ভাগে দিলাম, 4 নম্বরও দিলাম। এখন এটা পরে আমি যখন 1 নম্বর চতুর্ভাগে চিন্তা করবো, একটু ভালো মতন করে বুঝে নাও, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি যখন 1 নম্বরে একটা চতুর্ভাগ চিন্তা করলাম,
যে এটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ, নাম দিলাম এ বি সি। তো এইখানে আমার অনুপাতটা কি ছিল, আমার 12/13, তার মানে কি এটা হচ্ছে আমার 12, এটা হচ্ছে আমার 13, এটা ছিল আমার 12, এটা হলো 13, তার মানে এটা আমরা অনেক কষ্ট করে বের করছিলাম, কত বলতো 5 বের করছিলাম। তাহলে প্রথম চতুর্ভাগে যদি আমি টেন থিটাকে চিন্তা করি, প্রথম চতুর্ভাগে টেন থিটা পজিটিভ নাকি নেগেটিভ, সবাই বলে ভাই পজিটিভ, কারণ প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, গুড। তার মানে প্রথম চতুর্ভাগে সে মান দিব হচ্ছে 5/12, তার মানে কি লম্ব বাই ভূমি টেন থিটা। এবার cos থিটা কিন্তু প্রথমও পজিটিভ, চারও পজিটিভ, তার মানে তোমাকে কিন্তু এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলে হবে না, তোমাকে এখানে আরো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। চলো আমরা আরেকটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। এটা কোন কালার দেবো, এটা এই কালারটা দিই। এই আরেকটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এখানেও একই রকম ভাবে তুমি বলবো ভাই এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, আর এটা হচ্ছে আমার কত 5, এটা হচ্ছে আমার থিটা, এটা হচ্ছে আমার থিটা। তাহলে এইখানে যখন তুমি টেন থিটাটা বের করবা, তখন তুমি বলো ভাইয়া লম্ব বাই ভূমি, আমি লিখলাম লম্ব বাই ভূমি, কিন্তু তোমরা এখন আমাকে বলো তো এই 4 নম্বরের চতুর্ভাগে টেন থিটা অনুপাতটা কি পজিটিভ নাকি নেগেটিভ? এখন সেটা হলো ভাই আসলে তো 4 নম্বর চতুর্ভাগে টেন থিটা নেগেটিভ, তার মানে অ্যাকচুয়ালি টেন থিটা কি বলতো নেগেটিভ। তো ফাইনাল অ্যান্সারটা কি? ফাইনাল অ্যান্সারটা হচ্ছে cos থিটা ইকুয়াল টু 12/13, এটা হলে টেন থিটা হবে +-5/12। টেন থিটা কি হবে +-5/12। এখানে তারা আমাকে সেটাই বলবে, দেখো যে প্রথম চতুর্ভাগের জন্য টেন থিটা হচ্ছে 5/12, দ্বিতীয় 4 নম্বর চতুর্ভাগের জন্য টেন থিটা -5/12। কেন মাইনাস আসছে? অনেকগুলো ভাই এখানে তো কোথাও মাইনাস নাই, ভাই কোথায় মাইনাস পাইলেন? ভাই মাইনাসটা পেয়েছি হচ্ছে আমি চতুর্ভাগের জন্য, যে এখানে আমার 4 নম্বর চতুর্ভাগে টেন থিটা হচ্ছে নেগেটিভ অনুপাতটা, এই জন্য আমার নেগেটিভটা আসছে এখানে। তো এইটার ফাইনাল অ্যান্সারটা হচ্ছে টেন থিটা ইকুয়াল টু +-5/12। এখন তোমরা আমাকে বলো যে অ্যাকচুয়ালি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো কিনা, যে যদি আমি এখানে প্লাস মাইনাসটা না দেই তাহলে আসলে আমার অঙ্কটা কাটা মানে জিরো। এই যে একজন তোমরা আমাকে -5 লিখছো, আমি তার জন্য বলতেছি, একজন আমাকে -5 বলেছো যে ভাই এটার -5, ভাইয়া এইটা কি তোমার কি মনে হচ্ছে, এটা একটা কি সমকোণ ত্রিভুজ, একটা বাহু না? তা আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ যদি একটা আমি অঙ্কন করার চেষ্টা করি, এখানে কি কোনো বাহুর মান কি নেগেটিভ বলতে পারবা? বাহুর মান কি নেগেটিভ হয়? একটা বাহুর মান -5 বলছো, এটা বাহুর মান নেগেটিভ বলছো তুমি, নেগেটিভ কখনো বাহুর মান হতে পারে? হতে পারে না। তার মানে মাথায় রাখবা যে আমি যদি কখনো তোমাকে বলি যে cos থিটা ইকুয়াল টু -5/12, হইতে পারে এই মাইনাসটা উপরে দিচ্ছি, তার মানে এই না যে এই মাইনাস বলতে অ্যাকচুয়ালি ভাইয়া তোমাকে -5 বোঝাচ্ছে, এই মাইনাস মানে -5 না। মনে রাখবা অনুপাতটা কিন্তু কখনো এখানে নেগেটিভ হতে পারতেছ না, কারণ বাহু দিয়ে অনুপাতটা নেগেটিভ হবে। তুমি একটা বাহু কি কখনো নেগেটিভ চিন্তা করতে পারবে? এটা যে বাহু হয় নেগেটিভ হয়? কখনো নেগেটিভ হয় না। দূরত্ব নেগেটিভ হয় না, বাহু নেগেটিভ হয় না, এটা কখনো নেগেটিভ হতে পারে না। তার মানে মনে রাখবা এই মাইনাস বলতে অ্যাকচুয়ালি এই বাহুর মান মাইনাস নেগেটিভ না, এই মাইনাস বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি এটা চতুর্ভাগ, চতুর্ভাগ বোঝাচ্ছে, যেটা আসলে কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। এখানে মাইনাসটা এই কারণে যে এটা অ্যাকচুয়ালি আমার এমন একটা চতুর্ভাগে অবস্থান করতেছে যেই চতুর্ভাগে কজ হচ্ছে নেগেটিভ। এটা অনেক স্টুডেন্ট ভুল করে যে ভাইয়া এখানে তো মাইনাস আছে, তার মানে হচ্ছে ভাইয়া -5/12 বোঝাচ্ছে, টোটালি ভুল। এটা বোঝাচ্ছে আসলে 5/12, আর তার সামনে মাইনাস বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি এটা যে চতুর্ভাগে অবস্থান করতেছে ওই চতুর্ভাগের চিহ্নটা বোঝাচ্ছে। সো আমি আশা রাখতে পারি তোমরা এই জিনিসটা প্রত্যেকে ক্লিয়ার হয়ে গেছো যে যদি কখনো নেগেটিভ দেয়, এই নেগেটিভ বলতে কখনো বাহুর মান নেগেটিভ বোঝায় না, এই নেগেটিভ মানে বোঝায় অ্যাকচুয়ালি ও কোন চতুর্ভাগে অবস্থান করছে সেই চতুর্ভাগটাকে এখানে বোঝানো হচ্ছে। ভেরি গুড। যাক আমি দেখতে পেলাম যে তোমরা মোটামুটি প্রত্যেকে রেসপন্স করতেছো যে ভাইয়া বাহু কখনো নেগেটিভ হতে পারে না, এই হতে পারে না। আচ্ছা গুড। 4 নম্বর চতুর্ভাগের সাইনের মানটা অবশ্যই নেগেটিভ, শুধুমাত্র 2 নাম্বার এবং 1 নাম্বার, আমি এটা প্রথমে বলেছিলাম যে 1 নাম্বার আর 2 নাম্বার এই দুটো চতুর্ভাগের সাইন হচ্ছে পজিটিভ, আর বাকি দুটোতে কিসে নেগেটিভ।
ওকে, আচ্ছা। তো আশা রাখি তোমরা এই জিনিসটা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো তোমরা যখন এভাবে যখন চিন্তা করবা, তোমাকে যখন একটা কোনো কিছু দিবে, আমি সাপোজ যদি তোমাকে এখন এরকম বলি যে সাইন থেটা ইকুয়াল টু হচ্ছে এটা, এই ম্যাথটা তোমরা করবা, হ্যাঁ তোমরা এটা অ্যান্সার দিবা। সাইন থেটা ইকুয়াল টু হচ্ছে তোমার এটা হলে সাইন থিটা ইকুয়াল টু 3/5 হলে কস থিটা ইকুয়াল টু কত, এটা তোমরা আমাকে অ্যান্সার দিবা। হ্যাঁ, যদি তুমি প্রথমে রুট ওভার দিয়ে দাও তাহলে তুমি প্লাস মানে রুট ওভার দিয়ে করতে পারো, বাট তার ব্যাখ্যাটা আমি তোমাকে একবার এখানে দিয়ে দিয়েছি। সাইন থিটা ইকুয়াল টু 3/5 হলে কস থিটা ইকুয়াল টু হোয়াট? এই 5/6 কে কয়? হ্যাঁ, একদম লিখছে মাইনাস। তুমি কি বুঝলে -5/4 লিখছো? 5/3 কে লেখে? ওকে, আচ্ছা যাই হোক, পরে আবার তোমরা একই রকম ভুল করতেছো ভাই, একই রকম ভুল করতেছো। তাহলে আমি এতক্ষণ ধরে কেন পড়লাম? সাইন থিটা ইকুয়াল টু 3/5, ঠিক আছে? তো আমি যদি এখানে নর্মালি একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করি, নর্মাল একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করলাম, 3 হচ্ছে এটা, 5 হচ্ছে এটা, তার মানে অবশ্যই ভূমিটা হচ্ছে 4। কীভাবে বের করবা? ওই যে পিথাগোরাসের ফর্মুলা, যে তোমার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল কি অতিভুজ স্কোয়ার। তো তুমি সেভাবে বের করলে তুমি ভূমিটা 4 পেয়ে যাবে নিজ দায়িত্বে। তাহলে এখান থেকে তোমার কস থিটা বের করতে বলতে, কস থিটা তুমি কী বলবা? 4/5। কিন্তু এই যে 4/5 অ্যাকচুয়ালি এর সামনের চিহ্নটা কি হবে? তুমি ডিরেক্ট 4/5 বললে কিন্তু তোমাকে ডাবল জিরো দিয়ে দিবে, ঠিক আছে? তো তুমি কি করবা দেখো, এই যে সাইন থিটা 3/5 এটা কি পজিটিভ আকারে দেওয়া আছে না? কোনো চিহ্নের মানে পজিটিভ, তার মানে সাইন থিটা এখানেও পজিটিভ, সাইন থিটা কি বলতো এখানেও পজিটিভ, এখানেও পজিটিভ। তার মানে অ্যাকচুয়ালি সাইন থিটা আমার 3/5, এটা এই প্রথম চতুর্ভাগের কথা বলা হচ্ছে, দ্বিতীয় চতুর্ভাগের কথা বলা হচ্ছে, কারণ যেহেতু দুটা চতুর্ভাগে কি পজিটিভ অবস্থা আছে। এখন কথা হচ্ছে ভাইয়া, কস থিটা প্রথম চতুর্ভাগের জন্য এখানে কোন চিহ্ন ভাইয়া? পজিটিভ। বা দ্বিতীয় চতুর্ভাগে যখন তুমি কস থিটা চিন্তা করো তখন সেটা কি বলতো? নেগেটিভ। তার মানে কি সেটা? নেগেটিভ। তার মানে অবশ্যই অবশ্যই তোমরা এখানে কি দিবা? প্লাস মাইনাস দিয়ে দিবা, যে প্লাস মাইনাস 4/5। তো অবশ্যই অবশ্যই ভাইরা প্লাস মাইনাসটা দিয়ে দিবা। তা আমি এরকম দেখছি যে অনেক সময় তোমাদের এমসিকিউর মধ্যে প্লাস মাইনাসটা আবার দেওয়া থাকে না, বাট প্লাস মাইনাসটা থাকতে হবে। তো আমি আশা রাখতে পারি তোমাদের মধ্যে এই চিহ্ন সংক্রান্ত এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আর হবে না। ওকে, এরপর আমরা নেক্সট একটা ম্যাথ দেখব, যে ম্যাথটা আমি পুরোটা করে দিব না। তোমাকে বলা আছে টেন থিটা ইকুয়াল টু -4/5 হলে ওইটার মানটা কত হবে? তো আমি প্রথমে যদি চিন্তা করি যে আমার টেন থিটা বলা আছে, তার মানে একটা আমি সমকোণ ত্রিভুজ অঙ্কন করি, এখানে আমাকে মাইনাস দিবা না, হ্যাঁ জাস্ট লিখবা যে 4 লম্ব বাই ভূমি 4, 5। তাহলে অবশ্যই অবশ্যই তুমি যদি দেখো তাহলে তোমার অতি বুঝতে হবে হচ্ছে √4² প্লাস হচ্ছে 5² ইকুয়াল টু হচ্ছে তোমার √25 আর এখানে হচ্ছে 16, 41। আচ্ছা আমার অ্যাকচুয়ালি এখানে তোমার অন্যটা দেওয়া উচিত ছিল, 3 দেওয়া উচিত ছিল, যাই হোক √41। তো আমরা যদি চিন্তা করি যে আমাদের অ্যাকচুয়ালি টেন থিটা দিয়ে আপনাকে সমকোণ ত্রিভুজ অঙ্কন করলাম, লম্ব বাই ভূমি আমাকে দেওয়া আছে, আমি এখান থেকে কি বের করছি বলতো? অতিভুজ বের করছি। তো আমার অতিভুজ কি বের হচ্ছে বলতো? √41 বের হচ্ছে। এখন তোমাকে তারা একটা নেগেটিভ বলছে, এই নেগেটিভ বলতে কি বোঝাচ্ছে? এই নেগেটিভ বলতে বোঝাচ্ছে হচ্ছে যে টেন থিটা হয় তোমার দ্বিতীয় চতুর্ভাগে আছে, অথবা তোমার কি বলতো চতুর্থ চতুর্ভাগে আছে। কেন?
কারণটা হচ্ছে তোমার এখানে টেন থিটা অনুপাতটা কি দেওয়া আছে নেগেটিভ, এই নেগেটিভ মানে বোঝাবে হয় সে দ্বিতীয় চতুর্ভাগে অথবা সে কি বলতো চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। সো তুমি এখানে কি করতে পারো, তুমি এখানে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে কোনো একটা চতুর্ভাগ নিয়ে তুমি এখানে চিন্তা করো, হয় দ্বিতীয় নাহলে চতুর্থ। সো আমি বলতে চাই আমি এখানে দ্বিতীয় চতুর্ভাগ নিয়ে চিন্তা করব, যে দ্বিতীয় চতুর্ভাগে আমার টেন থিটা কি বলতো নেগেটিভ। আমি আবার বলতেছি আমার এখানে টেন থিটা অনুপাতটা যে এখানে নেগেটিভ দেওয়া আছে, তাহলে আমি ধরে নিলাম যে আমার এই দ্বিতীয় চতুর্ভাগটা আমি এখানে ধরে নিলাম যে আমার দ্বিতীয় চতুর্ভাগে টেন থিটা কি বলতো নেগেটিভ। কারণ আমরা জানি যে টেন থিটা কোন কোন চতুর্ভাগে নেগেটিভ, হয় দ্বিতীয় আর না হলে কি বলতো চতুর্থ। তো আমি এখানে যে কোনো একটা চতুর্ভাগ আমি এখানে ধরে নিলাম, আমি ধরে নিলাম যে আমার দ্বিতীয় চতুর্ভাগে কি বলতো যে টেন থিটা হচ্ছে নেগেটিভ। ওকে, এখন আমাকে তারা বলছে 5 sin থিটা মাইনাস 3 cos থিটা ডিভাইডেড বাই sin থিটা প্লাস হচ্ছে 2 cos থিটা 5। আমার কেমন বলো তোমরা, সাইন থিটা মানে তোমরা কি জানো ভাই? সাইন থিটা মানে হচ্ছে আপনার লম্ব বাই অতিভুজ। তার মানে লেখো 4√41, তারপরে মাইনাস 3 cos থিটা। আগে একটু বুঝে নাও, পরে আমি একটা মিস করে যাচ্ছে, আমি পরে বোঝাচ্ছি। cos থিটা মানে আমরা কি জানি ভূমি বাই অতিভুজ 5/√41। তারপর নিচে কি আছে সাইন থিটা, মানে কি 4/√41 প্লাস 2 cos থিটা মানে কি হবে 5/√41। আমি আবার বলতে দেখো, আমি প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিছি এবং সেখান থেকে আমি কি বলতো মানগুলো বসিয়ে যাচ্ছি। তো যেহেতু আমার এখানে নেগেটিভের কথা বলছে, এখানে আমার -4/5, তার মানে আমি ধরে নিলাম যে এটা অ্যাকচুয়ালি আমার কোন চতুর্ভাগে, আমি দ্বিতীয় চতুর্ভাগ ধরে নিচ্ছি। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি আমি এটা ধরছি, এই সমকোণী ত্রিভুজটা আমি 2 নম্বর চতুর্ভাগে চিন্তা করছি। তাহলে এই সমকোণী ত্রিভুজটা যদি আমার 2 নম্বর চতুর্ভাগে হয়ে থাকে, তাহলে এই 2 নম্বর চতুর্ভাগে সাইন থিটা কি পজিটিভ নাকি নেগেটিভ? ভাই সাইন থিটা হচ্ছে 2 নম্বর চতুর্ভাগে পজিটিভ, তার মানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। কিন্তু cos থিটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য কি প্লাস নাকি মাইনাস? ভাই cos থিটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য হচ্ছে মাইনাস, তার মানে মাইনাস আর এখানকার মাইনাস মিলে কি হবে প্লাস হয়ে যাবে। একই রকম ভাবে cos থিটা sin থিটা এখানে পজিটিভ হয়ে যাবে, আর cos থিটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, তার মানে দ্বিতীয় চতুর্ভাগের জন্য সেটা কি বলতো নেগেটিভ। আমি জিনিসটা আবারও বলতেছি, আমার এখানে যে সমকোণী ত্রিভুজটা দেওয়া ছিল সেটা আমি 2 নম্বর চতুর্ভাগে চিন্তা করছি, যেহেতু আমার টেন থিটা এখানে মাইনাস দেওয়া আছে। এখন এই 2 নম্বর চতুর্ভাগে শুধু টেন থিটা না, প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতকে আমাকে এই চতুর্ভাগে চিন্তা করতে হবে। তাহলে আমি এখানে বললাম সাইন থিটা আমার দ্বিতীয় চতুর্ভাগে কি পজিটিভ, cos থিটা আমার দ্বিতীয় চতুর্ভাগে কি নেগেটিভ, সাইন থিটা আমার দ্বিতীয় চতুর্ভাগে কি পজিটিভ, cos থিটা আমার দ্বিতীয় চতুর্ভাগে কি নেগেটিভ। তার মানে আমরা জিনিসটা বুঝতে পারতেছি যে আমি যখন আমাকে যেটা দেওয়া আছে সেটা আমি যে চতুর্ভাগে চিন্তা করব, আমাকে যেগুলো বের করতে বলছে ওগুলোকে আমাকে সেম চতুর্ভাগে চিন্তা করতে হবে। আর ওই সেম চতুর্ভাগে চিন্তা করতে হলে হয় প্লাস হবে আর না হলে কি হবে মাইনাস হবে। দেন তুমি এই চিহ্নটা কারেকশন করে নিতে হবে। সো এই জিনিসটা আমাদের প্রত্যেকে ভুল করে, দেন ক্যালকুলেশন করার পর তুমি যা পাবা সেটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। আমি সেকেন্ড কোয়াড্রেন্ট কেন ধরছি ভাই? টেন থিটা ইকুয়াল টু কি নেগেটিভ না পজিটিভ? ভাই নেগেটিভ। তার মানে টেন থিটা ইকুয়াল যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ কোন কোন চতুর্ভাগে টেন থিটা? ভাই দ্বিতীয় আর চতুর্থ, এই যে দ্বিতীয় আর চতুর্থ, তার মানে তুমি যে কোনো একটা কোয়াড্রেন্ট ধরবা, যে কোনো একটা, হয় দ্বিতীয় নাহলে চতুর্থ, যে কোনো একটা কোয়াড্রেন্ট ধরে তুমি অঙ্কটা সলভ করো। তো আমি যদি এখানে প্রথমে একটু মিস্টেক করে ফেলছিলাম যে 4/5 দিছি, আমরা অ্যাকচুয়ালি 3/4 দিলে অঙ্কটা একটু সহজ হইতো। আর 4 যদি তুমি কোয়াড্রেন্ট নিতে দাও না কোনো সমস্যা নাই। তো 4 নম্বর চতুর্ভাগে সাইন থিটা এখানে কি হবে নেগেটিভ, cos থিটা কি পজিটিভ হচ্ছে, আবার সাইন থিটা কি নেগেটিভ, cos থিটা কি পজিটিভ হবে। যে কোনো একটা ধরলে মেবি অ্যান্সার সেম আসবে না, বা তুমি যে কোনো একটা ধরে তুমি কাজ করবা। খাদ্য খাদ্য আমি খাই নাই, না খেয়ে আছি। হ্যাঁ তো আচ্ছা, অনেকে একটা কথা বলছে ভাইয়া আপনার 2 নিলে আর 4 নিলে কি অ্যান্সার সেম আসবে কিনা? তোমরা একটু জাস্ট দেখবা যে আসলে অ্যান্সার সেম আসে কিনা। অ্যান্সার সেম নাও আসতে পারে, কিন্তু আমি দেখছি যে সাধারণত যেটা করা হয় সেটা হচ্ছে যে
প্রথমের দিকে যে কোনটা আসবে, প্রথম যে চতুর্ভাগটা তোমার আসবে তুমি সেটাকেই ধরবা, সেটাকে ধরে অঙ্ক করলে আশা করি অ্যান্সারটা মিলে যাবে। সো একই রকমভাবে ধরো যে তোমার এই নেগেটিভটা নাই, এখানে পজিটিভ আছে, টেন থিটা ইকুয়াল কি 4/5, ভালো মতো বুঝে নাও, টেন থিটা ইকুয়াল কি 4/5, তার মানে পজিটিভ হইলে অ্যাকচুয়ালি সেটা কোন কোন চতুর্ভাগে, বা সেটা হচ্ছে 1 আর 3 নম্বর চতুর্ভাগে। তাহলে তুমি কোনটাকে নিয়ে কাজ করো, তুমি অবশ্যই 1 নাম্বারটাকে নিয়ে কাজ করবা, 3 নাম্বারটাকে নিয়ে কাজ করবা না, 1 নাম্বারটাকে নিয়ে কাজ করবা, দেখবে তোমার অ্যান্সার মিলে যাচ্ছে। তার মানে যেটা চতুর্ভাগ সামনে আসে তুমি সেটাকে নিয়ে কাজ করিও। আচ্ছা তোমরা জাস্ট ক্যালকুলেশন করে নিও, এটা আমি জানি না যে অ্যান্সারটা কত আসবে, আমি জাস্ট এভাবে রেখে দিয়েছি অ্যান্সারটা। জেনারেল ম্যাথও কি প্লাস, মানে জেনারেল ম্যাথে মেবি তোমার প্লাস মানে যেরকম সংক্রান্ত কোনো ম্যাথ নেই, তোমরা এটা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে যা পাবা সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। আচ্ছা আমি তোমাকে বলতেছি শোনো, তুমি কোনো বইয়ের মধ্যে তুমি এই ব্যাখ্যাটা পাবা না যে তোমাকে বলবে যে হয় এটা নিবে নাকি এটা নিবে, তোমাকে এটা কেউ বলবে না, তারা তাদের নিজেদের মতো করে একটা চতুর্ভাগ ধরে নিয়ে তোমাকে অ্যান্সারটা দিয়ে দিবে। বাট আমি তোমাকে এই জিনিসটা বুঝাবো যে টেন থিটা ইকুয়াল টু -5/4 থাকা মানে এই দুটা কোয়ার্টেন্ট বুঝা, এখন তুমি যে কোনো একটা কোয়ার্টেন্ট নিয়ে এখানে কাজ করবা তাহলে হয়ে যাচ্ছে, আর কোনো কাজ নেই। আচ্ছা আমি তোমাদের প্রশ্নগুলো দেখতেছি। আচ্ছা আমি আরেকটু তোমাদের কমেন্ট দেখি। আচ্ছা আমি তোমাদের জাস্ট দুইটা প্রশ্ন পাইছি। প্রথম প্রশ্ন হচ্ছে আমরা কেন দ্বিতীয় চতুর্ভাগ নিয়ে ধরবো, আর আর পরের প্রশ্ন হচ্ছে যে চতুর্থ চতুর্ভাগ ধরলে কি কাটে দিবে কিনা। প্রথম কথা বলতেছি যে প্রথম প্রশ্ন হচ্ছে দেখো টেন থিটা ইকুয়াল টু -4/5, আগে আমাকে বলো এটা কোন কোন চতুর্ভাগে থাকে। টেন থিটা ইকুয়াল টু -4/5 বলতে এটা কোন চতুর্ভাগে, বা এটা আপনার দ্বিতীয় চতুর্ভাগে হইতে পারে, এটা আমার 4 নম্বর চতুর্ভাগে হইতে পারে। এখন তুমি এটাকে দুইটা চতুর্ভাগে একসাথে ধরে কাজ করবা, তুমি যে কোনো একটা চতুর্ভাগ চিন্তা করো, হয় 2 না হলে 4, ওটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করবে, তুমি হয় 2 বলবা না 4 বলবা। সো আমি 2 নম্বর চতুর্ভাগ নিয়ে এখানে কাজ করছি, তো 2 নম্বর চতুর্ভাগ নিয়ে কাজ করে তোমার ক্যালকুলেশন করে যা আসবে সেটা তোমার অঙ্কের অ্যান্সার। তুমি যদি বলো ভাই আমি 4 নম্বর নিয়ে কাজ করবো, করতে পারো, কোনো সমস্যা নেই। আর তুমি যদি বলো ভাই আমার বইয়ের সাথে অ্যান্সার মিলতেছে না, বাট তুমি এই অঙ্কটা বইয়ের মধ্যে পাবাই না যে তোমার বইয়ের সাথে অ্যান্সার মিলবে কিনা, এই অঙ্ক তোমার বইয়ের মধ্যে নাই, তুমি বইয়ের সাথে কি অ্যান্সার মিলাবা। আমি জাস্ট তোমাকে আগের ম্যাথের সাথে আমি তোমাকে জাস্ট জিনিসটা বোঝানোর জন্যই, যে এখানে যেমন আমি তোমাকে বুঝালাম যে অ্যাকচুয়ালি আমাদের সবাই অ্যান্সার দেওয়া হচ্ছে 5/12, বা অ্যান্সার হচ্ছে +-5/12, কেন তার ব্যাখ্যাটা আমি তোমাকে দিয়েছি। এটার আলোকে আমি তোমাকে পরের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা আমি বুঝেছি, বাট এই ম্যাথটা কিন্তু তুমি লক্ষ্য করবে যে তোমাদের হায়ার ম্যাথ বইয়ের মধ্যে বুঝি এই ম্যাথ নেই। তো যেহেতু নাই সেহেতু কোনো প্রশ্নই আসতেছে না। আর আমি তোমাদের এখানে আরেকটা কথা বলছি যে যদি তোমার এখানে পজিটিভ থাকতো টেন থিটা ইকুয়াল টু 4/5, তার মানে এই পজিটিভ মানে বোঝাচ্ছে সেটা 1 নাম্বারও হইতে পারে, সেটা 3 নাম্বার হইতে পারে। বা তুমি কোন চতুর্ভাগ নিয়ে কাজ করবা, তুমি কাজ করবা হচ্ছে 1 নম্বর চতুর্ভাগ নিয়ে। কারণ মনে রাখবা যে তুমি ঘোরার সময় যে চতুর্ভাগটা তুমি আগে পাবা তুমি সেটাকে নিয়ে কাজ করবা, তাহলে তোমার ঝামেলা শেষ। এটা আমি কিন্তু বলেছি, তোমার যেটা ইচ্ছা। আমি তো বললাম যে তুমি যেটাকে সামনে পাবা সেটাকে, আর পরীক্ষার সময় এত কঠিন অঙ্ক দিবে না, পরীক্ষার সময় তার এখানে পজিটিভ দিয়ে দিবে। আমি আবারও বলতেছি পরীক্ষার সময় এখানে পজিটিভ দিয়ে দিবে, এখানে জীবনে নেগেটিভ দিবে না, কারণ বইয়ের মধ্যেও পজিটিভ ছিল, বাট আমি নিজের ইচ্ছে নেগেটিভ দিয়ে নিয়ে আসছি। তো পজিটিভ থাকলে তুমি অবশ্যই এটাকে প্রথম চতুর্ভাগ দিয়ে চিন্তা করবা, আর কিচ্ছু না, প্রথম চতুর্ভাগে নিয়ে যাবা, ক্যালকুলেশন করবে, অ্যান্সারটা পেয়ে যাবে। ওকে, এরপর আমি আমাদের পরবর্তী ম্যাথে চলে আসব, যেটা আমাদের অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এটা আমি দেখছি যে ক্লাসের মধ্যে ম্যাক্সিমাম সবারই এই টাইপের অঙ্কের প্রবলেম থাকে। সেটা কি, সেটা হচ্ছে ভাই কোণ ভাঙানো।
আমি যদি তোমাকে একটা প্রশ্ন দেই কোণ ভাঙানো, আর এই টাইপের ম্যাথ তোমরা কিন্তু অনেক 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 পাবা। কখন তোমাদের বলো সাইন 12 পাই ডিভাইড বাই হচ্ছে 5, এটা কত? এই ম্যাথ যদি তোমাদেরকে দেওয়া হয়, আমি প্রথমেই লক্ষ্য করি স্টুডেন্টের প্রথমে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ভাইয়া এই যে কোণটা আছে 12 পাই বাই 5, এই কোণটা ভাঙাতে আমার খুব প্রবলেম হয়। আমি জানি যে এই ক্লাসের মধ্যে আমি দেখতে যাচ্ছি যে এই ক্লাসের মধ্যে অ্যাকচুয়ালি কতজন স্টুডেন্ট আছো যাদের কিনা এরকম টাইপের কোণ ভাঙাতে প্রবলেম হয়, তাদের জন্য এখন হচ্ছে এই টপিক্সটা। একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের অ্যাকচুয়ালি কার কার এ ধরনের কোণ ভাঙাতে প্রবলেম হয়, যে 12 পাই বাই 5 যে কোনো কোণ দিতে পারে, যে কোনো কোণ দিতে পারে। যাদের যাদের প্রবলেম হয় তারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও যে জি ভাইয়া এই টাইপের ম্যাথে আমার এই কোণ ভাঙাতে প্রবলেম হয়। যাদের যাদের এই কোণ ভাঙাতে প্রবলেম হয় তারা যদি তোমরা এখন থেকে একদম জাস্ট 10 মিনিট লাগবে, 10 মিনিট যদি তোমরা একদম মনোযোগ সহকারে বুঝে নাও তাহলে জীবনে এই টাইপের ম্যাথ তোমাদের কখনো ভুল হবে না। ওকে, হ্যাঁ এটা অ্যান্সারটা দেওয়া দরকার নেই, আমি জাস্ট জানতে চাচ্ছি যে তোমাদের মধ্যে কার কার প্রবলেম হয়। ওকে গুড, তো যাদের যাদের প্রবলেম তারা তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তারা যেন লাইভটিতে চলে আসে এবং তারা যেন তাদের এই প্রবলেমটা সমাধান করে ফেলতে পারে। এবং তোমাদের নিজ নিজ টাইমলাইনে কিন্তু অবশ্যই রাখবে, কারণ আমরা কিন্তু আবারও বলতেছি তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে কিন্তু আমরা তোমাদের সেরা কলেজের 1 মাস প্রোগ্রামকে কিন্তু আমরা 10 আরও বাড়িয়ে দিব। ওকে, তো যাদের এই যে কোণ ভাঙানোতে অনেক বেশি প্রবলেম তারা একটু বোর্ডের দিকে তাকাও। তো প্রথমেই আমরা একটা সূত্র মনে রাখবো, এই সূত্রটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত বলতে ভাই কি বোঝাচ্ছেন? এই জায়গাতে সাইন কস টেন যে কোনো অনুপাত থাকতে পারে, যে কোনো অনুপাত, তাহলে সাইন কস টেন যে কোনো অনুপাত থাকবে, তারপরে এন ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা। 90 ডিগ্রি বলতে কিন্তু আমরা পাই বাই 2 বুঝি, তাই না? পাই বাই 2 লেখা যা কথা, 90 ডিগ্রি লেখা কি বলতো সেম কথা। সো আমি এখানে একটু বলে দিই যে এন বলতে কি বোঝায়। এন বলতে এখানে তোমাকে বোঝাচ্ছে 1 2 3 4 5 6 এগুলো বোঝায়। এন বলতে অ্যাকচুয়ালি একটা নাম্বার, যে কোনো একটা নাম্বার, ন্যাচারাল নাম্বার, যে কোনো একটা নাম্বার হতে পারে। আর 90 ডিগ্রি মানে কি 90 ডিগ্রি বোঝায়, অথবা কি তাকে লিখতে পারে পাই বাই 2, একই কথা। আর ওই দেখো প্লাস মাইনাস থেটা না, এটা হয় প্লাস থেটা হবে নাহলে মাইনাস থেটা হবে। তার মানে হয় প্লাস থেটা বা মাইনাস থেটা, থেটা মানে হচ্ছে এখানে সূক্ষ্মকোণ। তার মানে আমি তোমাকে প্রতিটা জিনিসের কিন্তু ব্যাখ্যা দিয়ে দিলাম যে ত্রিকোণমিতিক অনুপাত বলতে সাইন কস টেন এবং তাদের বিপরীতগুলোকে বোঝানো হচ্ছে। এন বলতে এখানে ন্যাচারাল নাম্বারকে বোঝাচ্ছে 1 2 3 4 করে চলতে থাকবে। 90 ডিগ্রি মানে আর পাই বাই 2 মানে একই কথা। আর থেটা মানে একটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি থেকে ছোট যে কোণগুলো তাকে আমরা কি বলি সূক্ষ্মকোণ বলে থাকি। আর হয় প্লাস হবে আর না হলে কি মাইনাস থেটা হবে, হয় প্লাস থেটা নাহলে কি মাইনাস থেটা। প্লাস মাইনাস আবার একসাথে পরীক্ষাতে দিয়ে দিও না, যে কোনো একটা হবে। ওকে, তো এখন সেই ব্যাখ্যাটা আমি এখানে লিখছি, দেখো যে এন ইকুয়াল টু, আচ্ছা লক্ষ্য করো তো এই যে আমাদের ন্যাচারাল নাম্বারগুলোর মধ্যে কিছু আছে বিজোড়, কিছু আছে কি বলতো জোড়। তার মানে কিছু জোড় কিছু বিজোড়। তার মানে যদি কখনো জোড় হয়, অর্থাৎ এন যদি কখনো জোড় হয়ে যায়, তাহলে আমাদের প্রথমে যে ত্রিকোণমিতিক অনুপাত সাইন কস টেন এগুলো থাকবে সেটা চেঞ্জ হয় না। এটা আমি যখন তোমাদের ম্যাথ করাবো তখন এই জিনিসটা ব্যাখ্যা পেয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে এন ইকুয়াল টু বিজোড় হলে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয় চলো সেটা একটু দেখি। সাইন থাকলে কস, টেন থাকলে কট, সেক থাকলে কোসেক, এটার প্রমাণ আছে, এটা ইন্টারে গিয়ে প্রমাণটা শিখলেই চলবে। তার মানে এন এর মান যখন 2 4 6 8 এরকম কিছু একটা আসবে তখন এটা তোমরা ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ করবা না। আর যদি বিজোড় হয় তাহলে চেঞ্জ করবা। লাস্ট যেটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, চতুর্ভাগ অনুযায়ী চিহ্ন বসাতে হবে। একটু আগে আমি যে চিহ্ন নিয়ে অনেক 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 কথা বলে আসলাম সেইটাই বলছি, এখানে চতুর্ভাগ অনুযায়ী কি বসাতে হবে, চিহ্ন বসাতে হবে। তো আমি প্রথমেই তোমাদেরকে শেখাবো হচ্ছে সাইন 1000 ডিগ্রি। এই সাইন 1000 ডিগ্রি মানটা কিভাবে বের করবো চলো সেটা একটু দেখে আসি। তো আমাদের প্রথম যে ম্যাথ সেই ম্যাথটা হচ্ছে সাইন 1000 ডিগ্রি। প্রত্যেকে একটু ভালো মতন দেখো, আমি কিন্তু কমেন্ট চেক করতেছি না আপাতত। সাইন 1000 ডিগ্রি, সাইন 1000 ডিগ্রি, এটা তোমাকে আমার প্রথম প্রশ্ন ছিল। তো আমার এখানে দেখো একটা অনেক বড় কোণ দেওয়া আছে 1000 ডিগ্রি, মানে বিশাল বড় একটা কোণ দেওয়া আছে। আমার প্রথম টার্গেটটাই হচ্ছে এই কোণটাকে ভাঙাবো। কি করব, ভাঙাবো। কিভাবে ভাঙাবো? এই কোণটাকে আমি এমনভাবে ভাঙাবো যেন আমার এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার মতন দেখতে হয়ে যায়। তাহলে দেখো ত্রিকোণমিতিক অনুপাত এই যে সাইন আছে, তার মানে প্রথমটা আমার ঠিক আছে, সাইন একটা ত্রিকোণমিতিক অনুপাত এটা মিলে গেছে সাইন।
কিন্তু পরে কি আছে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা। তার মানে আমাদের যদি ক্যালকুলেটর থাকে তাহলে আমরা অবশ্যই যে কাজটা করব সেটা হচ্ছে এই 1000কে আমরা 90 দিয়ে ভাগ করে দিব। 1000কে আমরা যদি 90 দিয়ে ভাগ করে দিই আমরা যে পূর্ণ সংখ্যাটা পাবো আমরা যদি সেটাই নিব। সো আমি যদি এখানে 11 নেই, 11কে যদি তুমি 90 দিয়ে গুণ দাও তাহলে বাবা কি বলতো 990। আমি আবার বলতেছি এই সংখ্যাটা নিয়ে আসবে কিভাবে, এই 1000কে এখানে যে কোণটা থাকবে তাকে আজীবন 90 দিয়ে ভাগ দেবা। কেন? যে তোমার এখানে ইন্টু 90 আছে, 90 দিয়ে ভাগ করে দাও। এর ক্ষেত্রে তুমি যে পূর্ণ সংখ্যাটা পাবা দশমিকের পরেরটা বাদ দিবা, দশমিকের পরেরটা বাদ, আগে যে পূর্ণ সংখ্যাটা পাবা সেটা এখানে লিখবা, 11 পাবা। 11 ইন্টু 90 ডিগ্রি, তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে 990। 1000 মিলাতে আর কত ডিগ্রি লাগে ভাইয়া? 10 লাগে। তাহলে এই 10 কি প্লাস না মাইনাস? অবশ্যই প্লাস। কেন? কারণ ভাই এখান থেকে আপনি আসতেছে 990 আর তার সাথে 10 যোগ করলে কত হয় 1000। তারপরে তুমি চিন্তা করে দেখো যে আমার এখানে যে কোনটা দেওয়া ছিল আমি তো এখানে সেটাই লিখছি, কিন্তু আমি কি করছি এই যে ফরম্যাটটা আছে আমি এই ফরম্যাটটা অনুযায়ী এখানে সাজিয়েছি। এতে আমার লাভ কি? লাভ হচ্ছে আমি এখান থেকে খুব দ্রুত এই মানটা নির্ণয় করে ফেলতে পারবো যে সাইন 1000 ডিগ্রি করলে কত লেখা যায়। প্রথম কথা হচ্ছে দেখো এটা হচ্ছে আমার এন, ত্রিকোণমিতিক অনুপাত, এটা হচ্ছে আমার এন, 90 ডিগ্রি 90 ডিগ্রি মিলে গেছে, আর এটা হচ্ছে আমার কি বলতো থেটা। তার মানে বুঝতেই পারছো যে পুরোটা হচ্ছে এটার মতো মিলে গেছে। এখন এই এন এর মানটা জোড় নাকি বিজোড়? ভাই এন এর মানটা তো আপনার এখানে বিজোড়। তো যদি এন এর মানটা বিজোড় হয় তাহলে সাইন কি হবে? এন এর মান বিজোড় হলে সাইন হবে কি কস। তাহলে সাইনটাকে তুমি এখানে কস লিখে দাও। ওকে, লিখলাম। সাইনটাকে কি লিখবা? কস লিখবা। এরপর একটু ঝামেলা হয়, বা ঝামেলা আনার জন্য আমি বলে দিচ্ছি এন এর মান কি ভাই বিজোড়, সাইন হয়ে গেছে কস। এরপর চোখ দুটা বন্ধ করে সূক্ষ্মকোণটা বসা দিবা আজীবনের জন্য। কি বললাম? চোখ দুটা বন্ধ করে কি বসা দিবা আজীবনের জন্য? সূক্ষ্মকোণটা আজীবনের জন্য বসা দিবা। তার মানে সাইন থেকে হয়ে গেল কস। কেন? কারণ এন এর মানটা বিজোড়, এই জন্য সাইন হয়ে গেছে কস। এটা প্রমাণ ইন্টারে পাবা, ইন্টারে গিয়ে শিখিও, সমস্যা নেই। আর সূক্ষ্মকোণটা প্লাস হোক বা মাইনাস হোক চোখ বন্ধ করে এখানে বসিয়ে দিবে সূক্ষ্মকোণটা। দেওয়ার পর বলবো ভাই এটাই হচ্ছে অ্যান্সার। কিন্তু তুমি দেখো 2 নাম্বার স্টেপটা করেছো, কিন্তু 3 নাম্বার স্টেপটা কি এখন করছো? করো নাই। 1 এর সাথে 3, 2 এর সাথে 3, এবার মিলাই করতে হবে। তো আমার তো 1 আসবে না, এখানে 2 আসছে, তাহলে 3 নাম্বারটা করতে হবে। ভাই 3 নাম্বারটা কি ভাই? চতুর্ভাগ অনুযায়ী চিহ্ন বসাতে হবে। ভাই এই জিনিসটা তো বুঝি না, চলো এই জিনিসটা বুঝাই দিই। চতুর্ভাগ অনুযায়ী তোমাকে চিহ্ন বসানো বলতে বুঝা, দেখো এই যে ও এক্স যে পজিটিভ রশ্মিটা আছে এটা তোমাকে ঘোরাতে হবে। তো এটা তুমি আজীবন উপর দিক দিয়ে ঘোরাবা। কোন দিক দিয়ে ঘোরাবা? উপর দিক দিয়ে ঘোরাবা। এখন তুমি চিন্তা করো যদি তুমি এতটুকু ঘোরাও, এতটুকু ঘোরানো মানে কি? একবার ঘোরানো। এই একবার তুমি কত ডিগ্রি কোণে ঘুরেছো? 90 ডিগ্রি। তার মানে দেখো এটা থেকে 90 ডিগ্রি, আবারও 90 90, প্রত্যেকটা চতুর্ভাগ কিন্তু কি বলতো 90 ডিগ্রি করে। তার মানে আমি প্রথমে এই রশ্মিটাকে উপর দিক দিয়ে ঘোরাবো। এখানে গেলাম একবার ঘুরলো, এখানে গেলাম 2 বার, 3 বার, 4 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 8 বার, 9 বার, 10 বার, 11 বার। অর্থাৎ তুমি যদি এভাবে 1 বার 2 বার 3 বার করে ঘুরাতে থাকো, 3 4 5 করে তুমি 11 আসে এখানে থামবা। তার মানে দেখো আমি এই রশ্মিটাকে ঘুরাইতে 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 এখানে আসলাম। এখানে আসে কতবার ঘুরালাম? 11 বার। কেন আমি 11 বার ঘুরলাম? কারণ আমি এখানে 11 ইন্টু 90 ডিগ্রি বলছে। ওকে, এরপর হচ্ছে +10। +10 মানে কি? একটু সামনে আগাইতে হবে না, নাকি ব্যাক করবো? অবশ্যই সামনে আগাবা, কারণ এই পর্যন্ত আসা মানে তোমার অ্যাকচুয়ালি কি 990 হওয়া, আর তার থেকে একটু সামনে আগানো মানে কি 10 ডিগ্রি আগানো। আর অ্যাকচুয়ালি এই জায়গাতে তোমার এই জায়গাটাকে বোঝানো হচ্ছে কি বলতো? সাইন 1000 ডিগ্রি। তাহলে এখন আমাকে তুমি বলো এই জায়গাতে, এই জায়গা বলতে অ্যাকচুয়ালি কয় নাম্বার চতুর্ভাগ? ভাই 4 নাম্বার চতুর্ভাগ। তাহলে 4 নাম্বার চতুর্ভাগে সাইন পজিটিভ নাকি নেগেটিভ? তাহলে ভাই 4 নাম্বার চতুর্ভাগে সাইন নেগেটিভ, তার মানে এখানে একটা নেগেটিভ বসা দেবো, এবং এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে আমার চিহ্ন মানে তোমার চতুর্ভাগ অনুযায়ী চিহ্ন বসানো। বাট এই জিনিসটা একটু মনে রাখবা, ভুল জিনিসটা এখন একটু দেখে নাও যে আমরা কথায় ভুল করি। ধরুন আমি চিহ্নটা দিই নেই, চিহ্নের জন্য আমি এখন কাজ করতেছি। চিহ্ন আসবে এই লাইন থেকে, এই লাইন থেকে কি আসবে? চিহ্ন। এই লাইন থেকে সূক্ষ্মকোণ আসবে, এই লাইন থেকে কি আসবে? চিহ্ন আসবে। আমাকে বলছে 11 বার ঘুরতে, আমি 11 বার ঘুরলাম ঘুরলাম ঘুরলাম, এখানে আসলাম 11 বার। এরপর আমাকে বলছে কি +10 ডিগ্রি, আমি +10 ডিগ্রি দিয়ে এখানে আসলাম। এখন অনেকে এটাকে এভাবে চিন্তা করে, আচ্ছা কয় নাম্বার চতুর্ভাগ? 4 নাম্বার। তো এখানে কি আছে? কস। তাহলে কস তো এই জায়গাতে কি পজিটিভ, তার মানে তো পজিটিভ অ্যান্সার। ভাই মনে রাখবা চিহ্ন আসবে হচ্ছে তোমার প্রশ্নে দেওয়া যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে তার অনুযায়ী। তোমাকে প্রশ্নে কোন অনুপাত দেওয়া আছে? সাইন। তাহলে এই সাইন অনুযায়ী তোমাকে চিহ্নটা দেখতে হবে। তার মানে তুমি যখন 4 নাম্বার চতুর্ভাগে আসবা, এই চতুর্ভাগে তুমি কখনো কসকে নিয়ে চিন্তা করবা না, এটা কিন্তু একটা মিস্টেক হয়ে থাকে। তুমি চিন্তা করবে কাকে নিয়ে? তুমি চিন্তা করবে হচ্ছে সাইনকে নিয়ে।
তাহলে সাইন হচ্ছে এই জায়গাতে কি বলতো নেগেটিভ, তাহলে হচ্ছে মাইনাস কস 10 ডিগ্রি। তাহলে মানে সাইন 1000 ডিগ্রি করলে কি লেখা যায় মাইনাস কস 10 ডিগ্রি। তুমি একটু লক্ষ্য করবা তোমার ক্যালকুলেটর আছে ওখানে চাপবা যে সাইন 1000 ডিগ্রি দিয়ে ক্যালকুলেশনে একটা মান পাবা, একই রকম ভাবে মাইনাস কস 10 ডিগ্রি চাপবা, তোমাকে দেখবা তুমি সেম মানটাই পাচ্ছ। তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে যে মানটা পাবা এটাই ক্যালকুলেশন করলে কি বলতো সেম মানটাই তুমি পেয়ে যাবে। সো আমি আশা রাখতে পারি যে তোমাদের এই জিনিসটা বোঝাতে সক্ষম হয়েছে, যে এই জিনিসটা আমাদের সকালের প্রবলেম হয়ে থাকে যে এন বিজোড় হলে ভাই ত্রিকোণমিতির ভাই চেঞ্জ এটা বুঝি ঠিক আছে, কিন্তু ভাই চিহ্নটা নিয়ে আসতে পারি না। চিহ্নটা আনতে হবে এখান থেকে 11 বার ঘুরতে হবে, ঘুরে ঘুরে 11 বার ঘুরবা, তারপর প্লাস 10 ডিগ্রি মানে সামনের দিকে আগাবা। তাহলে তোমার এই জায়গাতে অ্যাকচুয়ালি সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ, নেগেটিভ, তার মানে এখানে নেগেটিভ হবে। আচ্ছা একজন লিখছো cos 10 ডিগ্রি, ভাই cos 10 ডিগ্রি হবে না, মাইনাস cos 10 ডিগ্রি হবে। আবার বলছে cos 10 ডিগ্রি না মাইনাস cos 10 ডিগ্রি। গুড, মাইনাস হবে। তা এখন আমাদের প্রথম ম্যাথটা আমরা বুঝে ফেলেছি আশা রাখতে পারি। এবার যদি আমরা অন্য কোনো একটা ম্যাথ দেখে আমি আশা রাখতে পারি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, আর এটা পিডিএফ দিয়ে দিলে তোমাদের প্রত্যেকের কাছে এই পিডিএফটা থেকে যাবে। সাইন 1000 ডিগ্রি আমরা বের করে ফেলেছি, একই রকমভাবে কজ 1000 ডিগ্রি আমরা নিজ দায়িত্বে বের করে ফেলতে হবে, এটা আমি দেখাচ্ছি না। আমরা আরেকটা দেখি সাইন 930 ডিগ্রি। আমি তোমাদেরকে একটু দেখি যে তোমরা আসলে পারতেছো কিনা। সাইন 930 ডিগ্রি, তোমরা একটু বলো তো যে এইটার অ্যান্সার কত আসতে পারে। সাইন 930 ডিগ্রি তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ডিগ্রির পরে আমরা কিন্তু রেডিয়ানে চলে যাবো। হ্যাঁ, আমরা ডিগ্রিটা যদি আমরা বুঝে ফেলতে পারি, রেডিয়ান আমাদের কাছে পানির মতো মনে হবে। হ্যাঁ, আর রেডিয়ান নিয়ে প্রত্যেকের প্রবলেম থাকে। আচ্ছা অনেকে তোমরা অ্যান্সার দিচ্ছ হচ্ছে মাইনাস হাফ 1/2, আবার অনেকে -1/2 দিচ্ছ। তোমরা অনেক সময় দিয়ে দিচ্ছে, আমি আর সময় দিতে যাচ্ছি না। সাইন 930কে চোখ বন্ধ করে 90 দিয়ে ভাগ করে দেবা। হ্যাঁ, তাই তোমরা এখানে বাবা হচ্ছে 10 × 90 ডিগ্রি, তার মানে কত হচ্ছে 900 যোগ হচ্ছে 30। তার মানে তুমি একটু চিন্তা করে দেখো 90 এর সাথে 10 গুণ করলে কত হয় 900 হয়, আর যোগ হচ্ছে কত 30 ডিগ্রি। এখন তোমরা আমাকে অনেকে বলতে পারো ভাই আমি তো এই কাজটা করতে পারতাম না, যে 11 × 90 990 মাইনাস হচ্ছে 60, তাই তো ভাই আমি আপনার এটাও পাচ্ছি 930 ডিগ্রি। হ্যাঁ হবে না কেন, অবশ্যই হবে, কিন্তু আমরা চেষ্টা করব হচ্ছে এখানকার ক্যালকুলেশনটা যেন এটার খুবই কাছাকাছি হয়। আমি আবার বলতেছি অনেকে এটাও লিখতে পারো, আবার অনেকে এটাও লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো, কিন্তু তুমি চেষ্টা করবা সবসময়ের জন্য এই গুণফলটা যেন এই 930-এর খুবই কাছাকাছি হয়। এখন তুমি আমাকে বলো তো 90 দিয়ে 11কে গুণ করলে হয় 990, 10 দিয়ে 90কে গুণ করলে হয় কত 900। তার মানে অ্যাকচুয়ালি 990 কি 930-এর কাছাকাছি নাকি 930-এর কাছাকাছি? অবশ্যই হচ্ছে 930-এর কাছাকাছি। তার মানে যেটা কাছাকাছি যাবে আমরা সেটাকে নিয়ে কাজ করব। এটাকে নিয়ে কাজ করলে অ্যান্সার মিলবে, সমস্যা নেই, কিন্তু আমরা চেষ্টা করবো হচ্ছে কি, আমরা চেষ্টা করবো হচ্ছে কাছাকাছিটা নিয়ে কাজ করার জন্য। তুমি এটা নিয়েও কাজ করতে পারো, এটা নিয়েও কাজ করতে পারো, দুইটা দিয়ে কাজ করো না কেন অ্যান্সার মিলবে। বাট আমরা চেষ্টা করবো হচ্ছে এমন একটা গুণফল নেওয়ার জন্য যেন আমাদের প্রশ্নে দেওয়া কোনটার খুব কাছাকাছি হয়, আমরা ওইটা মান নেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আমি এটা নিলাম। তাহলে এখন প্রথম কথা হচ্ছে ভাইয়া এন এর মানটা জোড়, তার মানে সাইন হবে, এবং সূক্ষ্মকোণ চোখ বন্ধ করে বসিয়ে দেবো, পরেরটা পরে দেখা যাবে। ভাইয়া সাইন 30 ডিগ্রি আমরা সবাই জানি হাফ, কিন্তু প্লাস নাকি মাইনাস এটাকে আমরা দেখছি একবারও? ভাইয়া দেখি না। যদি না দেখো তাহলে হাফ যে অ্যান্সারটা কেউ বলতে পারবে না। চলো একটু দেখি, 10 বার ঘুরতে হবে, 1 বার 2 বার 3 বার 4 বার 10 বার ঘুরে, এই যে 10 বার ঘুরে এখানে আসবে 10 বার। হ্যাঁ হয় 10 বার ঘুরে এখানে আসবা, এখানে 10 বার ঘুরলে আসবে। হ্যাঁ, প্লাস 30 মানে একটু সামনের দিকে আগাবা। তাহলে এই জায়গাতে, আর আমাকে বলে এই জায়গাতে সাইন পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই নেগেটিভ, তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস, শেষ। -1/2। তো আমি লক্ষ্য করতেছি যে তোমরা অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো। এখন তোমাদের আমি আরেকটা মজার জিনিস দেখিয়ে দেবো, আশা করি এটা সকলকে ভালো লাগবে।
লক্ষ্য করো, যখন এখানে তোমাকে আমি 10 দিলাম তখন কতবার ঘুরছো? 10 বার। 10 বার ঘোরা মানে কি এমনি এমনি করে ঘুরতে হবে। যদি আল্লাহ না করুক নটরডেমে দিল 100 ইন্টু তোমার 90 বা 100 দিল না, তারা একটু ভয়ঙ্কর, তারা কি করলো, তারা বললো এখানে 42, ঠিক আছে, একটু কম খাটাই, 42 ইন্টু 90 ডিগ্রি। এখন তো তোমাকে আমি শিখাইছি যত থাকবে ততবারই ঘুরবা। এখন তুমি মনে করো শুরু করছো 1 2 3 4 বার গুনতে গুনতে 5 মিনিট ধরে তুমি 42 বার ঘুরলা, ঘোরার পর তুমি একটা চতুর্ভাগ পাইলা। 42 বার ঘুরছো, চিন্তা করছো 42 বার ঘোরা মানে কি? তো ভাইয়া এটা কি কোনো নিয়ম আছে নাকি যে আমাকে 42 মানে কি 42 বারই ঘুরতে হবে পরীক্ষার সময়? এতবার ঘোরা তো সম্ভব না। এই জন্য মনে রাখবা, একটু আগে তোমার এখানে কত ছিল? 10 ছিল না? এখানে তোমার যে সংখ্যাটা থাকবে তাকে মনে মনে 4 দিয়ে ভাগ করবা। আশা করি এটাকে 4 দিয়ে ভাগ করা সবাই পারবা। 4 দিয়ে ভাগ করে ভাগশেষ, নট ভাগফল, 4 দিয়ে ভাগ করার পর ভাগশেষ কত? ভাইয়া 4 দুগুণে 8, তাহলে ভাগশেষ হচ্ছে 2। তার মানে ভাইয়া এতবার ঘুরবো না, জাস্ট 2 বার ঘুরবো। এই যে 2 বার ঘুরছি, এটাই। আর 10 ডিগ্রি আর 30 ডিগ্রি সামনে, এটা একটু আগে পেয়েছিলাম না? তার মানে মনে রাখবা এর আগের অঙ্কে আমাদের ছিল 11। 11 বার মানে কি, যে সংখ্যাটা থাকবে এন এর মানকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষটা নিব, ভাগশেষ। তাহলে ভাইয়া 11কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3, তার মানে আমি এখানে 3 বার ঘুরবো। তার মানে যদি আমাকে কখনো 42 দেয়, 42 বার ঘুরবো না, 4 দিয়ে ভাগ করব, ভাগশেষটা নিব, 4 × 40, ভাগশেষ হচ্ছে 2। তার মানে ভাইয়া অ্যাকচুয়ালি তুমি এখানে 2 বার ঘুরলেই অ্যান্সারটা পেয়ে যাবে। সো আমি আশা রাখতে পারি যে এন এর মানটা তোমাকে যত বড় হোক না কেন বা যত বড় হোক না কেন ততবার তুমি ঘুরবা না, চোখ বন্ধ করে মনে মনে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ যত আছে ততবার ঘুরলেই অ্যান্সারটা পেয়ে যাবে। তো তোমরা আমাকে একটু জানাও যে জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা, যে 4 দিয়ে ভাগ করে ভাগশেষটা দিলে অ্যাকচুয়ালি আমার ততবারই ঘোরা হয়ে গেল। ক্যালকুলেটর ইউজ তোমরা না করার চেষ্টা করবা, ক্যালকুলেটর আমি পক্ষে কখনো থাকি না। 42 বার ঘুরলেও এটাই হবে, তার মানে 42 বার ঘোরা দরকার নাই। ওকে, তো আমি আশা রাখতে পারি যে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো এবং অনেকে লিখছো যে আমরা নতুন কিছু শিখতে পারলাম। গুড, আমরাও চেষ্টা করি বন্দি ভাষায় যে তোমাকে নতুন কিছু শেখানোর জন্য। ওকে, এবার নতুন একটা কিছু আসছে, সেটা হচ্ছে 10 - 650 ডিগ্রি। সো আমি দেখছি যে যখন আমরা একটা মাইনাস দেই তখন স্টুডেন্টরা ভয় পেয়ে যায়, আরে ভাই মাইনাস, প্লাসে পাই না, মাইনাস দিচ্ছেন কেন? ওকে, আমরা জানি 10 এর ভিতরে মাইনাস থাকলে মাইনাসটা বাইরে বের হয়ে আসে। ওকে, এরপরে এটাকে 90 দিয়ে ভাগ দিবা। হ্যাঁ, 6 নং 54, 7 নং 63। আমরা যদি এটাকে ভাঙাই তাহলে আমরা ঠিক এরকম কিছু একটা পাবো, আর এই ভেতরের মাইনাসটা বাইরে চলে আসে, আমরা মোটামুটি প্রত্যেকে জানি। এখন হচ্ছে আমাদের পরের কাজটা। পরের কাজটা কি? পরের কাজটা আমাদের আগের মতো করতে হবে, কিন্তু ভাই এই যে মাইনাসটা, ভাই এই মাইনাসটা ভাই আমি খুব ভয় পাই। সো আমি দেখি যে ক্লাসের মধ্যে মাইনাসকে সবাই ভয় পায়, তখন আমি বলি ভাইয়া ধরো যে মাইনাস নাই, ধরো কে নাই, মাইনাস নাই, এখন কি তুমি পারবা? সবাই বলে জি ভাই এখন চেষ্টা করে দেখতে পারি। ধরো আমার মাইনাস নাই, তাহলে আমার কি আছে 10 7 × 90 ডিগ্রি + 20, তাহলে 10 এন এর মান কি তোমার বিজোড়, তার মানে 10 থেকে কট হবে, সূক্ষ্মকোণ চোখ বন্ধ করে বসিয়ে দিব, শেষ। এটাই অ্যান্সার। কিন্তু চিহ্ন তো লাগবে, চিহ্ন ছাড়া তো হবে না। ওকে আসো চিহ্ন দেখি। 7 বার ঘুরবো না, কয়বার ঘুরবো? 4 দিয়ে ভাগ করে ভাগশেষ বরাবর ঘুরবো, তাহলে ভাগশেষ কত? এখানে 3, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 3, তাহলে আমি 3 বার ঘুরলাম। আর +20 মানে কি সামনে একটু আগাবো। এখন এই জায়গাতে 10 প্লাস নাকি মাইনাস? এই জায়গাতে 10 মাইনাস, সো মাইনাস বসাই দাও। এখন ঠান্ডা মাথায় চিন্তা করো, আমাদের কিন্তু এইটার অ্যান্সার আসছে -cot 20 ডিগ্রি চিহ্ন সহ, কিন্তু আমি একটু আগে যে কষ্ট করে যে মাইনাস মাইনাস কেটে দিলাম, এটা কি কাটা ঠিক হয়েছে? চলো না ভাই, একদমই আপনি ভুল কাজ করছেন, প্রথমে অন্যায় কাজ করছেন। তাহলে আসো সেই অন্যায়টা আমরা একটু ঠিকঠাক করে ফেলি। মাইনাস মাইনাস, এই যে মাইনাস, এই যে মাইনাস, এই যে মাইনাস, তাহলে লাস্ট লাইনে গিয়ে +cot 20 ডিগ্রি। সো আমরা এই জিনিসটা অন্তর্পক্ষে বুঝতে পারতেছি যে যদি কখনো আমাদের নেগেটিভ থাকে তাকে আমরা হিসাব থেকে বাদ দিয়ে দিব, হিসাব থেকে বাদ দিয়ে দাও। আমরা নর্মালি যেভাবে পজিটিভ দিয়ে করছি আমরা সেভাবে করবো, লাস্টে গিয়ে আমরা চিহ্নটাকে গুণ করে দিয়ে অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। সো আমার কাছে মনে হয় না যে নেগেটিভ থাকলে আহামরি কারোর কাছে কঠিন লাগবে এখন থেকে। নেগেটিভ থাকলে নর্মালি করে যাবা,
তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আসলে নেগেটিভ থাকলে এখন কে কে ভয় পাবা না। যারা ভয় পাবা না তারা কমেন্ট করে বলো জি ভাই আর পাবো না ভয় কখনো। গুড, এই যে অনেকে অ্যান্সার দিচ্ছ, তার মানে আমাদের কখনো নেগেটিভ থাকলে আমরা ভয় পাবো না। গুড। তার মানে আমি দেখতেছি তোমরা ম্যাক্সিমাম প্রত্যেকে বলেছো ভাই ভয় পাওয়ার দিন শেষ, ভয় আর পাবো না, ভয় কেন পাবো, আমাকে উল্টা প্রশ্ন করছে। যাই হোক, তার মানে ডিগ্রি দিয়ে এখন আমাদেরকে পজিটিভ দোক বা নেগেটিভ দোক যাই দোক না কেন, আমরা যে প্রথমে একটা ফর্মুলার মতন দেখেছিলাম, এই যে এখানে বিশাল বড় একটা কিছু, এটা আমরা খাতায় লিখে রাখবো আর আমি পিডিএফটা তোমাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দেবো। যারা এখনো প্রাইভেট গ্রুপে যুক্ত হয় না এখনই যুক্ত হয়ে যায় এবং বন্ধুদেরকে অবশ্যই সেই প্রাইভেট গ্রুপে তুমি ইনক্লুড করে দাও, এখন তাদেরকে ইনভাইট পাঠিয়ে দাও আমাদের প্রাইভেট গ্রুপ থেকে। ওকে, এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের ডিগ্রির দিন শেষ, এখন আমরা চলে আসবো হচ্ছে রেডিয়ানের দিনে। আসো, রেডিয়ানটা আমরা ভালো মতো করে করবো, তারপর দুই একটা প্রশ্ন করে আমাদের প্রথম দিনে ক্লাস শেষ হয়ে যাবে, বাট এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা রেডিয়ানে আসবো। রেডিয়ানের আগে এক্সাম্পলে যাব, উদাহরণ। হ্যাঁ, তো আমি এখানে তোমাকে দুইটা উদাহরণ দিচ্ছি, উদাহরণগুলোর দিকে একটু ভালো মতো করে বুঝবা। উপরে দেওয়া আছে 32 পাই ডিভাইড বাই 6, আর ওখানে দেওয়া আছে cos 19 পাই ডিভাইড বাই হচ্ছে কত 9। তার মানে এই দুটো এক্সাম্পলের দিকে তুমি যদি একটু তাকাও তাহলে এই জিনিসটা তুমি এতটুকু ক্লিয়ার হতে পারবা যে ভাইয়া আপনি যে এক্সাম্পল দুটো দিয়েছেন, আমি যদি এটাকে বলি লব আর এটাকে যদি আমি হর বলি, তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি হরটা দিচ্ছেন ছোট, লবটা দিচ্ছেন বড়। আবার এখানেও আপনি হর দিচ্ছেন ছোট, লব দিচ্ছেন বড়। তার মানে আপনি এখানে যে দুটো এক্সাম্পল দিয়েছেন তাদের হর ছোট, লব বড়। তার মানে আমরা এখানে অ্যাকচুয়ালি দুইটা কেস নিয়ে আলোচনা করব, রেডিয়ান সংক্রান্ত অঙ্ক নিয়ে দুইটা কেস নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে কেসটা সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত যেটা দেওয়া থাকবে তার হর ছোট, লব বড়। আবার বলছি, হর ছোট হবে, লব বড় হবে। এরকম সংক্রান্ত যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমরা এই নিয়মটা যে একদম মানতে হবে তা না, বাট এই নিয়ম অনুযায়ী তুমি অঙ্কটা করলে তোমার কাছে সহজ মনে হবে। এটাই নিয়ম না, আমি বলছি এটা কোনো নিয়মই না, আমি বলতে চাচ্ছি এই নিয়মটা তুমি যদি ফলো করো তোমার ম্যাথটা তোমার কাছে সহজ মনে হবে। এর থেকে আমি তোমাকে বেশি কোনো কথা বলবো না, এটা কোনো নিয়ম না, এটা তোমার ম্যাথটাকে সহজ করবে। আবারও বলতেছি, এটা কোনো নিয়ম না, তোমার ম্যাথকে সহজ করবে, এর থেকে কোনো কথা নাই, মানে এর বাইরে কোনো কথা নাই। নিয়ম কি বলছে? হরের কাছাকাছি গুণিতক উপরে বসাবো। বুঝলাম না, বোঝার দরকার নেই। হরের কাছাকাছি গুণিতক উপরে বসাবো। তো আমাদের এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া ছিল আমরা সেই একটা এক্সাম্পল নিব এবং সেই একটা এক্সাম্পল আমরা সেই নিয়ম অনুযায়ী করার চেষ্টা করব। 32 পাই ডিভাইড বাই হচ্ছে 6। তো আমরা প্রথমে কাটাকাটি করতে পারবো, বাট আমি কাটাকাটি করবো না। তা আমরা এই যে নিয়মগুলো শিখছি সেটা একটু দেখি। প্রথম কথা হচ্ছে তারা আমাকে যে ম্যাথটা দিয়েছে সেই ম্যাথের হর হচ্ছে ছোট, লব হচ্ছে বড়। তারপরে এই ম্যাথটাকে আমি এই নিয়ম দিয়ে সমাধান করে ফেলবো খুব দ্রুত, কারণ আমি যদি কোনটাকে ভাঙাইতে পারি সেটা আমার ভুল নিয়ম হোক, সেটা আমার একদম মনে কর যে বাজে নিয়ম হোক, বাট আমি কোন ভাঙাইতে পারলে আমার চলবে। ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে এটাই। চলো আমরা কোন ভাঙানো শিখি। আমার নিচে আছে 6, আমি বলছি হরের কাছাকাছি গুণিতক উপরে বসাবো। তো হরের কাছাকাছি গুণিতক বলতে ভাই আপনি কি বুঝালেন? বুঝি নাই কিছু। আচ্ছা ভাইয়া, গুণিতক মানে তো বুঝো না, নামতা বুঝো? হ্যাঁ ভাই, নামতা তো বুঝি। নামতা বুঝলে 6 নামতা পড়ো সবাই। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 6 5 30, 6 6 36, 6 7 42। আর পড়ার দরকার নেই, হয়েছে, এনাফ পড়া হয়ে গেছে আমাদের। এখন আমাকে লবে যেটা দেওয়া আছে, পাই চিন্তা কথা করেন, 32 একটা সংখ্যা দেওয়া আছে। এই যে 32 এটা অ্যাকচুয়ালি হরের যে গুণিতক বা নামতা লিখলাম সেটা কার কাছাকাছি? ভাই আপনি 6-এর যে নামতা লিখছেন সেটা হচ্ছে আপনার 30, যে গুণিতকগুলো লিখছেন 30 হচ্ছে 32-এর কাছাকাছি, বা 36 লেখা যায়, কিন্তু খুব কাছাকাছি কে ভাই? খুব কাছাকাছি হচ্ছে 30। তার মানে আমি যে 6-এর নামতাটা লিখছি সেই নামতার মধ্যে লবেশ কাছাকাছি কে ভাইয়া? 30। তার মানে এই 30 আমি এখানে লিখে দেব, 30 পাই। আর কত লাগবে? টোয়াইস পাই। তার মানে আমার 32 হচ্ছে 30-এর কাছাকাছি। এই 30 পাইলাম কথা থেকে? আমি নামতা পড়ছি, হরের নামতা পড়ছি। হরের নামতা পড়ে দেখছি 30 হচ্ছে 32-এর কাছাকাছি, আমি এই জন্য লিখছি হচ্ছে এখানে 30 পাই। 32 তার কত লাগে? 2 পাই লাগে। ওকে, এরপরে আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে সেপারেট করব। সেপারেট বুঝো, যে পৃথক করা আর কি।
এই যে 30π/6 প্লাস 2π/6। আশা করি সবাই বুঝতে পেরেছো না ভাইয়া সেপারেট করেছে। 10 5π ইন্টু π/3। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো যে ভাইয়া কাটাকাটি করেছে, এর থেকে বেশি কিছু করে নাই। এর পরের লাইনে ভাইয়া পাই মানে কত ডিগ্রি? ভাইয়া পাই মানে তো 180 ডিগ্রি। এইসব প্রশ্ন কেউ করে? গুড, প্রশ্ন করি না, বাট তাও আমি জানতে চাচ্ছি। পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তাহলে আমি যদি কখনো এটাকে এভাবে লিখি যে তোমার 2 ইন্টু π/2, 2 ইন্টু π/2, তাও কি জিনিসটা একই নাকি আলাদা? এখন তুমি মাথা চুলকা ভাই কি করলেন, ঠিকই তো আছে, 2 কাটাকাটি করলে তো পাই মানে তো 180 ডিগ্রি। সো আমি তোমাকে এই জিনিসটা বুঝে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে π/2, মানে পাই তো অঙ্কটা করা যায়, বাট আমি যাচ্ছি আমার আগের নিয়মে করতে। তো এই যে পাই আছে এটাকে আমি π/2 কনভার্ট করব। তার মানে আমি কিন্তু এই লাইনটাকে এভাবে লিখতে পারি 10 ইন্টু π/2 প্লাস π/3 লিখতে পারি কিনা? এভাবে করা যায়, বাট আমি আমার মতো করে করতেছে। ধরুন ভাই এখানে কি করলেন আপনি? ভাই দেখো এখানে 5টা পাই আছে। কয়টা পাই আছে? 5টা পাই। তাহলে π/2 কয়টা আছে? 10টা। কেন? কারণ π/2 মানে তো 90 ডিগ্রি, আর পাই মানে তো 180। তার মানে আমি এখানে লিখলাম 10 ইন্টু π/2 প্লাস π/3। তুমি 2 আর 10 কাটাকাটি করো, তাহলে 5π পেয়ে যাচ্ছ। তার মানে আমি চেয়েছি যে আমার এখানে যা ছিল তাকে আমি ডাবল করে দিতে। কি করতে? ডাবল করে দিতে। তার মানে π/2 আর এখানে কি দিচ্ছি? 10 দিচ্ছি। এবার তুমি চলে আসো হচ্ছে আমার অনেক আগের এই জিনিসটাতে। এখানে n ইন্টু 90 ডিগ্রি মানে π/2 বলছিলাম, প্লাস মাইনাস থেটা। তুমি একটু ভাই বলো তো যে এই জিনিসটাকে আমি এখন এইভাবে কনভার্ট করতে পেরেছি? হ্যাঁ পেরেছি। তাহলে আমার কাছে এই অঙ্কটা এখন কোনো ব্যাপারই মনে হবে না। n এর মান কত? জোড়। তার মানে 10 হয়ে যাবে 10। চোখ বন্ধ করে সূক্ষ্মকোণ বসিয়ে দিই। এখন আমাকে এখানে কি করতে হবে ভাই? চিহ্ন বসাতে হবে। চিহ্নটাকে আমি চলো নিয়ে আসি, চিহ্নটাকে এখান থেকে নিয়ে আসি। 10 বার মানে আমি 10 বার ঘুরবো না, 2 বার। 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 2 বার ঘুরলাম। এই জায়গাতে 10 এর মানটা প্লাস নাকি মাইনাস? ভাইয়া 3 নম্বর চতুর্ভাগে 10 এর মান পজিটিভ। তার মানে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার, 10π/3। সো আমি আশা রাখতে পারি যে তোমরা প্রত্যেকে অঙ্কটা বুঝতে পেরেছো যে 32π/6 আমার হর ছোট লব বড়। তার মানে হর ছোট লব বড় হলে আমার যে টেকনিক সেটা হচ্ছে আমি হরের গুণিতক পড়বো, আর হরের যে গুণিতকটা আমার লবের কাছাকাছি হবে আমি সেটা এখানে বসাবো, দেন সেপারেট করবো। দেন আমার এখানে 5π বা যাই পাই আসলে আমি এটাকে ডাবল করে π/2 তে কনভার্ট করবো। তাহলে আমার ওই সূত্রের কাছে আমি চলে যেতে পারবো, হরের কাছাকাছি গুণিতক উপরে বসাবো। আমি তাহলে কমেন্ট পরে চেক করবো। তা আমার এখানে এই যে ম্যাথটা আছে, এই ম্যাথের অ্যান্সারটা তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করবে। আমি যদি দেখি কমেন্টে তোমরা সবচেয়ে বেশি অ্যান্সার দেবে, তার মানে তোমরা প্রত্যেকে বুঝে গেছো। cos 19π ডিভাইড বাই হচ্ছে 9। যে টেকনিক শিখিয়েছি সেই টেকনিক দিয়ে তোমরা এই ম্যাথটা করে ফেলো। হ্যাঁ, তুমি এই নিয়ম দিয়ে তুমি প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা কোণে তোমার বইয়ের মধ্যে যে কোণগুলো আছে প্রত্যেকটা কোণ দিয়ে ভাঙতে পারবা। ওকে, তোমরা আমাকে এই যে এটা অ্যান্সার বলো, এটা কত হবে? অনেকে অ্যান্সার দিচ্ছ, আমি দেখতেছি। অনেকে cos π/9 বলতেছো, রায়হান, আদি, আয়দাত, আকিব। cos 20, cos π/9, 20 আসে কেমনে? হ্যাঁ, গুড। তা আমি লক্ষ্য করতেছি যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে সঠিক অ্যান্সার দিয়ে দিছে। আমি আশা রাখতে পারি তোমরা প্রত্যেকে বুঝে ফেলছো। নিচে ছোট উপরে বড়, তার মানে আমি বলতে পারি যে হরের নামতা পড়বো। তাহলে 9-এর নামতা বললে কি হয়? 9 দুগুণে 18, 3 নং 27। তাহলে কোন নামতাটা 19-এর কাছাকাছি? ভাই 18 হচ্ছে 19-এর কাছাকাছি। তাহলে আমি বলবো হচ্ছে 18π প্লাস পাই ডিভাইড বাই হচ্ছে 9। আসো এটাকে আমরা এখন সেপারেট করি। 18π/9 প্লাস হচ্ছে π/9। তাহলে এখন এটাকে সেপারেট করলে হবে cos twice পাই প্লাস হচ্ছে π/9। এখন কি করবো ভাই? এটাকে ডাবল করে দেবো, cos 4 ইন্টু π/2 প্লাস π/9। এরপর কি করবো ভাই? যেহেতু n এর মানটা জোড় আছে, তার মানে cos বসাবো, π/9।
আর তুমি যদি এটাকে দেখো তাহলে এটা পজিটিভ আসবে, চিহ্ন নিয়ে আমি কোনো কথা বলতেছি না, যেহেতু চিহ্ন নিয়ে অনেক কথা বলা হয়ে গেছে। তার মানে অ্যান্সার হচ্ছে cos π/9। যারা তোমরা প্রত্যেকে এখানে বলেছো cos π/9, এই প্রত্যেকের অ্যান্সারে হচ্ছে সঠিক, প্রত্যেকের অ্যান্সারে হচ্ছে সঠিক। যারা মাইনাস বলছো, মাইনাস অ্যাকচুয়ালি হবে না ভাইয়া, কারণ তোমার দেখো এটা 4 বার ঘুরবা, 4 বার ঘুরে তুমি প্রথম চতুর্ভাগে আসবা, আর প্রথম চতুর্ভাগে কিন্তু cos কি বলতো পজিটিভ। ওকে, তো আমি দেখছি আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা সঠিক অ্যান্সার দিয়েছে। সো আমি এতটুকু তো আশা রাখতে পারি যে আমাদের হর যদি ছোট হয়, লব যদি বড় হয়, এরকম সংক্রান্ত যে কোনো ম্যাথ যদি তোমাকে পরীক্ষাতে দেওয়া হয়, তুমি কিন্তু অবশ্যই করতে পারবে। তাহলে এটা গেল আমাদের অ্যাকচুয়ালি কেস 1, আমরা প্রথম কেজে আমরা কোণ ভাঙাতে শিখে গেছি। এখন আমরা চলে আসবো আমাদের কেস 2-তে। তো কেস 2-তে কি ঝামেলা হয়েছে? কেস 2-তে বলছে যে এর আগে তুমি যা শিখছো তার উল্টা কি, নিচে হবে বড়, উপরে হবে ছোট। তো এরকম এক্সাম্পল তো আছে। আচ্ছা যাই ওটা পরে, যদি কখন আমরা নিচে বড় উপরে ছোট দিই, আগেরটার উল্টা নিয়ম দেখি, তখন আমরা বলবো হরকে। আর মনে রাখবা এখানকার হরটা জোর হতে হবে। কি হতে হবে? জোর। জোর তো বুঝি 2 4 6 এরকম জোর হবে। হরকে অর্ধেক করে সেটার মান উপরে বসাবো। তার মানে কি, আমার হরে যা আছে চোখ বন্ধ করে সেটাকে অর্ধেক করে দিব, অর্ধেক করে তার মানটা উপরে বসা দিব, আজীবন অ্যান্সার মিলবে। তোমার বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে এটা অ্যান্সার মিলবে, তুমি দেখবা। ওকে, এখানে 2টা অঙ্ক আছে। আমি প্রথম অঙ্কটা করাচ্ছি, দেখি মিলে কিনা অ্যান্সার। 10 3π/8। লক্ষ্য করো, নিচে বড় উপরে ছোট, তাহলে আমি হরকে অর্ধেক করে দিব। আসো হরকে অর্ধেক করি। 10, হর কত? 8, 8 কে অর্ধেক করলে কত হয়? 4। এই যে 4π - π / 8, কারণ 4 থেকে 1 গেলে কত হয়? 3 হয়। আসো এখন এটাকে আমরা সেপারেট করি। 4π/8 - π/8, তাহলে 2π - π/8। পরবর্তী লাইনে গিয়ে এটাকে ডাবল করে দেব, 4 × π/2 - π/8, তাহলে হচ্ছে 10 π/8। আর চিহ্ন আসবে নেগেটিভ। চিহ্ন কেন নেগেটিভ? কারণ তুমি যদি এখন চিন্তা করো 4 বার ঘুরবা, একবার ব্যাক হয়ে আসবা, এই জায়গাতে 10 এর মানটা কি হবে? তো নেগেটিভ হয়। আচ্ছা 4 × π/2 লেখার দরকারটা কি? আমি জানি লেখার কোনো দরকার নেই, কিন্তু আমি তোমাকে প্রথমেই যে একটা সূত্র শিখেছিলাম না, যে n × 90° ± θ, আমি ওইটা দিয়ে আমি সব ম্যাথ তোমাকে বুঝাবো। আমি তোমাকে নতুন কোনো কথা এখানে আনতে চাচ্ছি না, কারণ আমি জানি আমি যত নতুন কথা নিয়ে আসবো তোমার মাথায় তত প্যাচ লাগবে। ওই জন্য আমি এক নিয়মে তোমাকে বারবার শেখাবো একটা জিনিসে। ক্লাসের নোট যদি তোমরা দাও, এটা তোমাদের জন্য বেনিফিট, এটা আমাদের কোনো লাভ নাই। তুমি নোট করবা, আমার কি কোনো লাভ আছে? আমার লাভ নাই। তোমার নোট তোমার জন্য লাভজনক হবে। না, আজকে এই পর্যন্ত থাকবে। আর 2টা এক্সাম্পল আছে, এই 2টা এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট। আর খালি জাস্ট 2টা এক্সাম্পল আছে, একটু অপেক্ষা করতে হবে। আমার ভুল হয়েছে না? দেখি কোথায় ভুল হয়েছে। অর্ধেক হলো 4π - π, 4 বার ঘুরে ব্যাক করলে কি ভুল? কোথায় বলো, ভুলটা কোথায়? 1 2 3 4, হ্যাঁ এখানে কি? ও আচ্ছা, সরি। দেখছো আমি কত বড় ভুল করছি। তোমাদের শুভ ভাই বলাই, ভাইয়া শুভ বললো আমাকে যে তুমি ভুল করছো। দেখ গুড, দেখ নিচে বড় উপরে ছোট, আমি কিন্তু 4 2 8 করছি। দেখ এইসব ভুল তোমাদের করা যাবে না। হ্যাঁ, π/2 - π/8, আচ্ছা এইসব ভুল করা যাবে না, বিশাল বড় ভুল করছি তো। আচ্ছা এখন শোনো, এখানে একটু কথা আছে, একটু ভালো মতো বুঝো। π/2, ভাইয়া π/2 এর আগে তো কোনো সংখ্যা নাই, তাহলে n কই পাবো? ভাইয়া n লুকায় আছে, কেউ না থাকা মানে কে আছে? 1 আছে। এখানে একটা মোবাইল, এটার সাথে একটা 1 গুণ অবস্থায় আছে, তার মানে কি পৃথিবীর যে কোনো সাথে কিছুর সাথে তুমি একটা 1 গুণ করতে পারো, সমস্যা নেই। তাহলে 1, তাহলে n এর মানটা কি? জোড় না বিজোড়? ভাই বিজোড়, তাহলে কি হবে? কট হবে। আর শুকোগণ বসিয়ে দাও। ওকে, তাহলে একবার ঘুরবা ব্যাক হয়ে আসবা, পজিটিভ হবে। হ্যাঁ,
কট π/8। আমি আবার বলছি, প্রথমে আমার একটু মিস্টেক হয়েছিল, কাটাকাটি করলে হবে π/2, আর মনে রাখবে π/2 এর আগে আজীবন একটা 1 থাকবে, কেউ না থাকা মানে একটা 1 থাকা, আর 1 হচ্ছে n এর মান তোমার বিজোড়, আর বিজোড় হওয়া মানে 10 কি হয়ে যাবে, কট হয়ে যাবে, সূক্ষ্মকোণ বসে যাবে, একবার ঘুরবা ব্যাক করবে, প্রথম চতুর্ভাগে 10 এর মান পজিটিভ। ঠিক আছে, এবার তো ঠিক করেছি তাই না? ওকে, যাই হোক, তোমরা যে আমার ভুলটা ধরতে পেরেছো এটা আমি খুবই খুবই খুশি হয়েছি। তার মানে আমি বুঝতে পারছি যে তোমরা প্রত্যেকে ক্লাসে অনেক অনেক বেশি মনোযোগী। ওকে, তো আশা রাখা যায় যে এরকম সংক্রান্ত তোমাকে যে কোনো ম্যাথ যদি দেওয়া হয় তুমি কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবে। যেমন পরেরটা তোমাকে বলছে cos 10π/22, তো তুমি এটাকে প্রথমে একটু ভাঙায় নিতে পারো, 5π/11 cos, এখানে আবার ঝামেলা, তুমি যখন এটাকে ভাঙায় অর্ধেক করে নিচ্ছ তখন কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে বলো, যেটা অর্ধেক করে তুমি অর্ধেক বসাতে পারতেছো না। তো এখান থেকে তুমি কাজ করবা, দেখো 2 দিয়ে কাটাকাটি করবা না, 11π + π, এবার তুমি বাকিটুকু নিজ দায়িত্ব করে ফেলো। 2 দিয়ে কাটাকাটি করিও না আগে, 2 দিয়ে কাটাকাটি করলে নিচে এখানে বিজোড় চলে আসবে, সো তখন তোমার কিন্তু কোনটা ভাঙাইতে অনেক 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 প্রবলেম হয়ে যাবে। সো নর্মালি তুমি যেভাবে শেখানো হয়েছে নিচে বড় উপরে ছোট, তুমি অবশ্যই হরকে অর্ধেক করে দাও, আর যখন তুমি দেখবে হর বিজোড় হয়ে গেছে তখন কিন্তু তুমি তাকে ভাঙাইতে পারতেছো না। আচ্ছা, আমি একবার এরকম একটা অঙ্ক একজন স্টুডেন্ট আমাকে দিয়েছিল যে ভাইয়া যদি কখনো এরকম চলে আসে সাইন, আপনি যা শিখিয়েছেন আমি সেখান থেকে একটা ম্যাথ দিচ্ছি 9, আর এখানে দিচ্ছি আমি 5π, তো এই ম্যাথটাকে আমি কি করব? সে আমাকে এরকম একটা ম্যাথ দিচ্ছে যে ভাই আমি দিলাম 9 আর উপরে দিলাম হচ্ছে আমি 5π, এরকম আমি একটা ম্যাথ দিলাম। এরকম কি ম্যাথটা ছিল? 9 দুগুণে 18, 5 দুগুণে 10। ওকে, তো এরকম সে আমাকে একটা অঙ্ক দিয়ে বলছে ভাই এই ম্যাথ আপনার কোনো রুলসের মধ্যেই পড়তেছে না, তখন আমি এইটাকে অ্যাকচুয়ালি আমরা তখন কীভাবে ভাঙাবো? তো এরকম যদি কখনো দেখো যে তোমার নিচে বড় উপরে ছোট, তুমি কোনোভাবে এটাকে ভাঙাইতে পারতেছো না, এখন তোমার মধ্যে একটা প্রশ্ন যে আচ্ছা নিচে বড় উপরে ছোট, কিন্তু যদি নিচে বড়টা কোনোভাবে জোর হইতো তখন আমি তাকে অর্ধেক করে ফেলতাম, তাই না? এরকম তোমার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে। তো এই জন্য এরকম টাইপের কোনো ম্যাথ যদি কখনো তোমার কপালে জুটে, তাহলে উপরে নিচে তুমি 2 দিয়ে গুণ করে দাও। কত দিয়ে গুণ করবা? 2 দিয়ে গুণ করবা। তাহলে 2 দিয়ে গুণ করলে নিচে হবে 18, উপরে হবে কত? 10π। নিচেও 2 দিয়ে গুণ করছে, উপরে 2 দিয়ে গুণ করছে। এখন তুমি এটাকে নর্মালি করো, 18কে অর্ধেক করলে হবে 9, 9π + π। এখন তুমি বাকিটুকু নিজ দায়িত্ব করবা। তার মানে যদি কখনো তুমি এরকম দেখো নিচে বড় উপরে ছোট এবং বড় হয়ে গেছে জোর, বিজোড় হয়ে গেছে, বা জোর হইতে পারতো, যদি জোর হইতো তখন আমার কি হইতো, তখন আমি অঙ্কটা করতে পারতাম। তো তখন তুমি উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে দাও, আবার 4 দিয়ে গুণ করতে যাও না, জাস্ট 2 দিয়ে গুণ করো। ওকে, আমি কিন্তু প্রথমে একটু ভুল করেছিলাম, সেটা কিন্তু আমি পরে সংশোধন করে দিয়েছি। এখন আমাদের একদম সর্বশেষ একজন একটা কমেন্ট করছে, ভাই আমি যে ক্লাস করতেছি আমাকে কি টাকা দেওয়া লাগবে? আচ্ছা, তো ভাই কোনো টাকা দেওয়া লাগবে না। তো এখন আমরা আমাদের পরের একটা লাস্ট একটা ম্যাথে চলে আসবো, সেটা হচ্ছে দেখো স্কোয়ার, ভালো মতো যেটা বুঝো না, স্কোয়ার। তো তোমাকে বলা আছে cos স্কোয়ার 9π/4। আমি দেখছি যে যখন স্কোয়ার দেয় স্টুডেন্ট একটু ভয় পেয়ে যায়, আরে ভাই স্কোয়ার দিছে কি করব, এত কঠিন অঙ্ক কেমনে করা যায়? সো স্কোয়ার দিলে আরো বেশি করে হাসবা, বলবা কেন ভাইয়া বেশি করে হাসবো কেন? কারণ মনে রাখবা স্কোয়ার যদি থাকে, স্কোয়ার থাকলে চিহ্ন আজীবন পজিটিভ, আজীবন পজিটিভ হবে। আমি বললাম ভাই স্কোয়ার থাকলে কেন চিহ্ন আজীবন পজিটিভ হবে? কারণ মাইনাসের উপরে স্কোয়ার দিলে হবে প্লাস, আবার প্লাসের উপরে স্কোয়ার দিলে কি হয় বলতো? প্লাস হয়। তারপরে আমি আবারও বলতেছি
যদি তোমাকে কখনো স্কোয়ার সংক্রান্ত অঙ্ক দেয় 2 দেয় 4 যাই হোক না কেন, মনে রাখবা এটা তোমার হাসির দিন, তোমার খুশির দিন, কারণ তারা তোমাকে অঙ্কটাকে শর্ট করে দিছে। এর আগের প্রত্যেকটা ম্যাথে যখন তুমি খুব চিন্তা করছিলে না যে আমাকে চিহ্ন বসাতে হবে, বাট এই ম্যাথের ক্ষেত্রে তোমাকে চিহ্ন নিয়ে কোনো কাজ করতেই হবে না। তোমার এটার সামনে যা চিহ্ন ওইটাই আজীবন বসে যাবে। যেমন এটার সামনে পজিটিভ, তার মানে আমার অ্যান্সারটা আজীবন পজিটিভ হবে, জীবনে নেগেটিভ হতে পারবে না। যদি আমার চিহ্নটা এখানে নেগেটিভ থাকতো, আমার অ্যান্সার আজীবন নেগেটিভ হবে, জীবনে পজিটিভ হতে পারবে না। তার মানে কথা হচ্ছে স্কোয়ার থাকা মানে তোমাকে চিহ্ন নিয়ে কখনো চিন্তা করতে হবে না, আর সামনে যা চিহ্ন থাকবে সেটাই তোমার চিহ্ন বসবে, ফিক্সড। তাহলে এরকম টাইপের যদি আমরা একটা অঙ্ক চিন্তা করতে পারি, তাহলে সেই অঙ্কটা একটু আমরা দেখে ফেলি। তোমাকে প্রথমে যে ম্যাথটা দেওয়া হয়েছে cos স্কোয়ার 9π/4, ওকে। cos স্কোয়ার ভাই নিচে ছোট উপরে বলতে আমার নামতা পড়তে হবে, 8π + π ডিভাইড বাই হচ্ছে 4, তার মানে cos স্কোয়ার ভাগ করে ফেলি। হ্যাঁ, একবার আমি করে ফেলছি, কাটাকাটি আমি একবারে করে ফেলছি। হ্যাঁ, তাহলে cos স্কোয়ার 4 × π/2 প্লাস হচ্ছে π/4, ওকে। তো n এর মান জোর হওয়া মানে কি ভাই? জোর হওয়া মানে cos স্কোয়ারে হয়ে যাবে, সূক্ষ্মকোণকে তো π/4। এবং মজার ব্যাপার হচ্ছে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তাহলে ভাইয়া চিহ্ন নিয়ে কোনো কথা বলবেন না, কোনো কথা বলবো না, কারণ আমার এখানে যদি নেগেটিভও হইতো স্কোয়ারের কারণে সেটা কী হয়ে যাবে বলতো? পজিটিভ হয়ে যাবে। তার মানে মনে রাখবা স্কোয়ার থাকা মানে তুমি শেষ পর্যন্ত গিয়ে n এর জন্য জোর নাকি বিজোড় সেটা বসালা, আর সূক্ষ্মকোণ বসিয়ে দিলা, চিহ্ন নিয়ে কোনো কথা বলবা না, ক্যালকুলেশন করবা, যা আসবে সেটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। হ্যাঁ, 1/√2, ওকে। দেখি, দেখো cos π/4 বলতে কত? 1/√2, মানে cos 45 ডিগ্রি মান কত? 1/√2, তারপর যদি স্কোয়ার হয় তাহলে অ্যান্সার কিন্তু কত বলতো? হাফ। ওকে, একজন বলছে যে ভাইয়া নেগেটিভ থাকলে কেন নেগেটিভ হবে? ধরে নাও তোমার প্রশ্নের মধ্যে প্রথমেই তোমাকে এরকম একটা অঙ্ক দিচ্ছে sin স্কোয়ার দিয়ে, এবং এখানে তোমার একটা নেগেটিভ আছে, বাইরে নেগেটিভ আছে, বাইরে নেগেটিভ, এটার ভেতরে নেগেটিভ না। তাহলে বাইরে নেগেটিভ থাকলে এই নেগেটিভের উপর স্কোয়ারের কোনো ক্ষমতা নাই। যদি তোমাকে আমি এরকম একটা ম্যাথ দিই যে -2 + 4 স্কোয়ার -2 স্কোয়ার, এরকম তোমাকে কিছু একটা আমি দিলাম, এই যে এরকম দিলাম কিছু একটা, এরকম একটা অঙ্ক দিলাম, তার মানে -2 4 স্কোয়ার মানে কত হবে? 16। আর এই মাইনাসের সাথে এই স্কোয়ারের কোনো সম্পর্ক নাই, বুঝতে পেরেছো? তাহলে এখানে কি লিখবা? -4 লিখবা না? কেন -4 লিখলে এখানে তুমি? কারণ স্কোয়ার থাকলে তো পজিটিভ হয়, তাহলে এখানে কেন মাইনাস? কারণটা হচ্ছে ভাইয়া আমার এটার ভেতরে ব্র্যাকেট দিয়ে এটার ভেতরে যদি মাইনাস দিয়ে যদি স্কোয়ার থাকে, তখন এই মাইনাসের উপর এই স্কোয়ারটা একটা কি আছে? ক্ষমতা আছে, তখন এই মাইনাসটাকে এই স্কোয়ার পজিটিভ করে দেবে। কিন্তু যদি এইখানে মাইনাস থাকে তাহলে এই মাইনাসের উপর এই স্কোয়ারে কোনো ক্ষমতা নাই। তো এই জন্য আমি যদি এইখানে মাইনাস তোমাকে দেই, তাহলে এই মাইনাস এভাবেই চলতে থাকবে আজীবনের জন্য, বুঝতে পেরেছো? এটা বাহিরে, স্কোয়ারের বাহিরে আছে, এটা আমি তোমাকে বলছি। ওকে, তো আমি আশা করি তোমাকে এই জিনিসটা বুঝাতে পেরেছি যে আসলে স্কোয়ার থাকলে এটার সামনে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস এভাবে চলতেই থাকবে আজীবন, আর যদি প্লাস থাকে তাহলে প্লাস আজীবন এভাবে চলতে থাকবে, কারণ এই মাইনাসের উপর স্কোয়ারের কোনো ক্ষমতা নাই। আমাদের এখানকার লাস্ট যে ম্যাথ, সে ম্যাথ হলো 10 স্কোয়ার 8π/18, এটা তোমরা নিজ দায়িত্বে করবা। আর মনে রাখবা এই স্কোয়ারের ম্যাথগুলো আমি তোমাদের এই জন্য করিয়েছি যে তোমাদের, আমার এটা মনে নাই তোমাদের এরকম কিছু ম্যাথ ছিল বইয়ের মধ্যে যে π/8, এগুলো আমি নেক্সট ক্লাসে করাবো। sin স্কোয়ার 3π/8 প্লাস sin স্কোয়ার 5π/8 প্লাস sin স্কোয়ার 7π/8, এরকম কিছু ম্যাথ তোমাদের বইয়ের মধ্যে কিন্তু আছে। এবং এই ম্যাথগুলো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা ভয় পাও যে ভাই এরকম ম্যাথ দেখলে তো ভয় লাগে, বাট এই ম্যাথগুলো মনে রাখবা প্রত্যেকটা ম্যাথে কিন্তু এই যে আমি তোমাকে একটা করে করাইছি না, সিঙ্গেল cos স্কোয়ার, তারপর 10 স্কোয়ার, এগুলোকেই যদি তুমি যোগ করে লিখো তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এই ম্যাথগুলোই কিন্তু অ্যাকচুয়ালি তোমার এরকম তোমাকে সরল আকারে যারা দিয়ে দেয়।
সো মনে রাখবা যে এই ম্যাথগুলো যারা তোমরা ফার্স্ট ক্লাস বুঝে এসেছো তারা এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো আমি তোমার কাছে পানির মতো মনে হবে। তাও এখানে দু একটা টেকনিক থাকে যেটা আমি তোমাদের নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো। হ্যাঁ, আমাদের ক্লাসটা শেষ হয়ে গিয়েছে এবং আমি দেখেছি যে আমি প্রায় অনেকক্ষণ ধরে ক্লাস নিয়ে ফেলেছি। ওকে, তো আমি আশা রাখতে পারি যে তোমরা এরপরে তোমাদের যে ইয়াসিন ভাই আগামীকাল যে লাইভ ক্লাসটা নেবে, তোমরা যদি এই ক্লাসে যদি তোমরা অ্যাটেন্ড থাকতে পারো তাহলে তোমরা কিন্তু ফিজিক্সের অনেক 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 কিছু শিখে ফেলতে পারবে। আর তোমাদের ইয়াসিন ভাই কিন্তু আগামীকাল কিসের উপর ক্লাস নেবে সেটা তোমরা সকলে জানো, সে হচ্ছে চলতরিতের উপর ক্লাস নেবে। ওকে, তো আমরা কিন্তু আমাদের ক্লাস একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং তোমাদের উপস্থিতি মোটামুটি শেষ পর্যন্ত মোটামুটি ভালো ছিল। সো আমি আশা রাখতে পারি যে তোমরা আমাদের এই ক্লাসগুলো রেগুলার করবে। আর এই ক্লাসগুলো তোমরা যদি রেগুলার করো তাহলে তোমরা কিন্তু অবশ্যই একটা গাইডলাইনও যেমন পাবে, একই রকমভাবে তোমাদের যে 9-10-এর যে শেষ যে তোমাদের একটা কি বলবো প্র্যাকটিসের একটা ব্যাপার আছে, তোমাদের বেসিক ক্লিয়ারের একটা ব্যাপার থাকে। এই বেসিক ক্লিয়ারের ব্যাপার বা তোমাদের একদম তোমাদের প্রো করে তোলা এই ব্যাপারগুলো তোমাদের বন্দি পাঠশালা অবশ্যই খেয়াল রাখবে। আর এই জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাদেরকে অবশ্যই আমাদের বন্দি পাঠশালার এই ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করতে হবে। সো আগামীকালে ক্লাসের জন্য প্রত্যেকে অপেক্ষা থাকবে। এবং আবারও বলতেছি, আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে সেই প্রাইভেট গ্রুপে তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অবশ্যই ইনভাইট করবা, সেই প্রাইভেট গ্রুপের লিঙ্কটা তাদের সাথে শেয়ার করবা, তারাও যেন এখন থেকে বন্দি পাঠশালার সাথে এই প্রিমিয়াম ক্লাসগুলো যেন তারাও করতে পারে। কারণ মনে রাখবা যে তোমার একটা ভালো কাজের মধ্যে কিন্তু এই কাজটা হতে পারে যে তোমার একজন ফ্রেন্ডকে বা তোমার 2-3 জন ফ্রেন্ডকে ইনভাইট করে জানিয়ে দেওয়া। আরেকটা জিনিস মনে রাখবা যে বন্দি পাঠশালা অ্যাকচুয়ালি এত বড় প্ল্যাটফর্মটা কীভাবে হলো সেটা হচ্ছে একমাত্র স্টুডেন্টের জন্যই। কারণ স্টুডেন্টরা এতটাই পরিমাণ আন্তরিক ছিল যে তারা তাদের ফ্রেন্ড সার্কেলকে জানানোর মাধ্যমে কিন্তু তারা মোটামুটি বন্দি পাঠশালাকে সর্বোচ্চ স্তর পর্যন্ত নিয়ে গিয়েছে, গ্রামের একদম শেষ পর্যায়ে পর্যন্ত তারা নিয়ে যেতে সক্ষম হয়েছে। সো একই রকমভাবে আমি বলবো যে তোমরা যেহেতু এইচএসসি 2023 ব্যাচ, অর্থাৎ তোমরা এখন এসএসসি যদি 21 ব্যাচ হয়ে থাকো, তোমাদের এইচএসসি পরীক্ষা 2023 ব্যাচ। সো আমরা চাই যে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডস সার্কেলকে অ্যাড করে অবশ্যই তোমাদের গ্রুপটাকে বড় করে ফেলবে। যেমন এখন কিন্তু বলা যায় 21 ব্যাচ এবং 22 ব্যাচ এটার সংখ্যা কিন্তু অনেক বেশি। সো আমাদের টার্গেট থাকবে যে 23 ব্যাচ অবশ্যই 21 ব্যাচ আর 22 ব্যাচের কাটিয়ে যাবে। কারণ হচ্ছে যে জুনিয়ররা সবসময় সিনিয়রদের থেকে এক ধাপ এগিয়ে যায়। যখন জুনিয়র আর সিনিয়র খেলা হতো তখন কিন্তু সবসময় জুনিয়ররাই জিতে, সিনিয়ররা কিন্তু কখনো জিততে পারে না। সো একই রকমভাবে আমি বলবো যে তোমরা কিন্তু বন্দি পাঠশালা প্ল্যাটফর্মে সংখ্যাতে এগিয়ে থাকবা যে কোনো ব্যাচের তুলনায়। সো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।